চুলে ভাত খাওয়া যায় দিলে তো গরম হয়ে যাবে দেব ভাত দেখ কি হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে 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 ওকে, আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আজকে আমি আপনাদেরকে যেটা করাবো আহ, সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে। আমরা যেহেতু ওই যে জ্যামিতি সম্পর্কে আমরা পড়ছিলাম, আজকে জ্যামিতির যে পার্টটা আমরা পড়বো সেই পার্টটা হচ্ছে জ্যামিতির মধ্যে চতুর্ভুজ। মানে আমরা ত্রিভুজ পড়েছি, আহ ত্রিভুজ পড়েছি, এবার আমরা চতুর্ভুজ পড়বো। রেখা রেখা পড়েছিলাম প্রতিদিন, রেখা কোণ পড়েছিলাম, তারপরে ত্রিভুজ পড়েছি, এরপরে আজকে চতুর্ভুজ পড়ব। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা স্টার্ট করব। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে এই চতুর্ভুজের যে বিষয়গুলো আছে, চতুর্ভুজের বিষয়গুলো আমি বলে দিচ্ছি। খুবই ইজি জিনিস। হ্যাঁ, খুবই ইজি ইজি জিনিস আছে, আপনারা সবাই পারবেন, আপনারা সবাই ভালো স্টুডেন্ট, ইজিলি পারবেন, কোনো টেনশন করার কিছু নাই। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। তো দেখেন, আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার পরীক্ষা হবে কবে? আচ্ছা, পরীক্ষা হবে কবে? ওকে ওকে ওকে, হুম, ঠিক আছে, সবাই রেডি আছি, সবাই আমরা রেডি।
আমি রেডি নাই, কারণ একটু ভেজাল করতেছে আমার কিবোর্ডটা। আমি একটু চেক করে নেই, কিবোর্ডটা ঠিক করে নেই। উম 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 Where is Leon? ওকে, ঠিক আছে, ভেজাল শেষ আল্লাহর রহমতে। হুম, তাই জন্য চতুর্ভুজ চতুর্ভুজ তাই পড়াইলাম। পার্সেন্টেজ এটা পাওয়ার পয়েন্ট তাই গেল এটা। ওকে, ঠিক আছে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, পরীক্ষা কবে হবে জানেন না? আচ্ছা আসেন, আমরা তাহলে পড়াশোনা শুরু করে দেই আমাদের চতুর্ভুজ 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 নিয়ে। তো এই যে চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে বলে? তো আমরা সবাই জানি চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজ সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। তো চতুর্ভুজ কাকে বলে বলেন? এই যে চতুর্ভুজ, একটা চতুর্ভুজ কাকে বলে? এই যে চারটা বাহু, এই যে চারটা বাহু যে আছে, চারটা বাহু দিয়ে আকৃতি যেটা গঠন হচ্ছে সেটাই হচ্ছে চতুর্ভুজ। আমরা ABCD একটা হচ্ছে চতুর্ভুজ, তাই না? চারটা বাহু লাগে, একটা সীমাবদ্ধ ক্ষেত্র লাগে। তো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করলে, হ্যাঁ, সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করলে, সবাই সবাই মনোযোগ দেন। হ্যাঁ, সবাই সবাই মনোযোগ দেন এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, কারণ এখানে টাইম নষ্ট করা যাবে না, একেবারেই টাইম নষ্ট করা যাবে না, আজে বাজে কমেন্ট করার দরকার নাই। এই নিজেরা প্রস্তুতি নেন। হ্যাঁ, এমনি এমনি গল্প করেন না কমেন্টে, এইটা কবে, ওইটা কবে, এই কবে, সেই কবে, পড়াশোনা করেন, পড়াশোনা। ঠিক আছে? তাহলে একটা চতুর্ভুজের হচ্ছে চারটা বাহু থাকে, একটা চতুর্ভুজে চারটি বাহু থাকে। হ্যাঁ, একটা চতুর্ভুজে সবই বলবো। হ্যাঁ, আপনারা শুধুমাত্র টাইম টাইমটাকে ইউটিলাইজ করেন। একটা চতুর্ভুজের চারটা বাহু থাকে, কয়টা বাহু থাকে? চারটা বাহু। ওকে, চারটা বাহু থাকে। তাহলে কয়টি কোণ থাকে? চারটি কোণ থাকে। এই যে চারটা বাহু, 1 2 3 4, চারটা বাহু থাকে, চারটা আবার কোণ থাকে। এই যে চারটা কোণ, চারটা কোণ দেখা যাচ্ছে, চারটা কোণ থাকে। এবং কোণগুলা সম্পর্কে একটা তথ্য আমাদেরকে জানতে হবে। কোণগুলা সম্পর্কে যে তথ্যটা, এই চতুর্ভুজের চারটা কোণ যদি যোগ করা যায়, চারটা কোণের সমষ্টি, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, মানে চারটি কোণ যদি যোগ করা যায়, তাই এই চারটি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ, এটা মনে রাখতে হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ না, এটা তো মনে থাকে। ত্রিভুজের 2 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। হ্যাঁ, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সেরকম চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, চতুর্ভুজের যদি আমি বলি চতুর্ভুজের, তাহলে 4 কোণের সমষ্টি কিন্তু 4 সমকোণ। 4 সমকোণ মানে কত ডিগ্রি? 1 সমকোণ মানে 90 ডিগ্রি। 1 সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 4 সমকোণ মানে কত ডিগ্রি হবে? 4 × 90। তাহলে 4 9 36, 36-এর পরে একটা শূন্য, মানে 360 ডিগ্রি হবে। বুঝছি? তাহলে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি মানে হচ্ছে, ফোর্থ ইয়ার বাকি। আচ্ছা, ক্লিয়ার? বুঝছি, এটা কি বুঝেছি? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। ওকে, তাহলে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। বুঝে গেছি। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ বুঝে গেছি। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা একটু দেখি যে এই যে চতুর্ভুজগুলা যে আছে, চতুর্ভুজগুলা তো কয়েক প্রকারের হয়, তাই না? চতুর্ভুজগুলা আমরা যখন দেখি, কোনগুলা চতুর্ভুজগুলা আয়ত, কোনগুলা বর্গ, কোনগুলা না। তো এর মধ্যে বর্গ সম্পর্কে কি আমরা সবাই জানি? বর্গগুলা দেখতে কিরকম হয়? বর্গ হচ্ছে
চারটা বাহুই যদি সমান হয়, চারটা বাহু যদি সমান হয় সেটাকে আমরা বর্গ বলি। চারটা বাহু যখন সমান হয় এবং চারটা বাহু সমান, তাহলে দেখা যায় যে কোণগুলাও 90 ডিগ্রি করে হয়। তাহলে বাহুগুলা হচ্ছে সমান, চারটি বাহুই সমান, চারটি বাহু সমান এবং হচ্ছে কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে সেটা ওকে। তাহলে চার কোণের সমষ্টি, এই চারটি বাহু হচ্ছে সমান এবং কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, অন্য কথা না বলে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? ওকে। তাহলে চার কোণের সমষ্টি তো 360 ডিগ্রি। এখানে কিন্তু প্রত্যেকটা কোণই হচ্ছে, প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। প্রতিটা কোণ একটা বর্গের মধ্যে, বর্গের চারটা বাহুই সমান থাকে, বর্গের, ঠিক আছে? বর্গের হচ্ছে চারটা বাহুই সমান থাকে। আচ্ছা, এরপরে আয়ত, আয়তের কিন্তু চারটা বাহু সমান থাকে না। আয়তের কয়টা বাহু সমান থাকে? বিপরীত বাহুগুলা সমান থাকে। আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলা সমান থাকে, যেমন এরকম, 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 ঠিক আছে? আয়তের বিপরীত বাহুগুলা সমান থাকে, মানে এই বাহুটা আমি যদি চিন্তা করি, এই বাহুটা হচ্ছে এই বাহুটা সমান, আবার এই বাহুটা এই বাহুটা সমান, এবং কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি করে, কোণগুলা 90 ডিগ্রি করে, ঠিক আছে? সেটা হচ্ছে আয়ত। তার মানে এই ক্ষেত্রে আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলা সমান, বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে? ওকে, বিপরীত বাহুগুলো সমান। এরপরে আমি আমি যদি বলি আরেকটা জিনিস হচ্ছে রম্বস। রম্বসের কি, রম্বস হচ্ছে কি টাইপের দেখতে? রম্বস হচ্ছে এরকম টাইপের দেখতে, এই 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 এই। তাহলে রম্বসের কি হয়? রম্বসের, রম্বসের চারটা বাহু সমান থাকে, চারটি বাহু সমান, হুম, কিন্তু কোণ সমকোণ নয়, কোণ সমকোণ নয়, মানে কোণ 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি হবে না, এরকম হচ্ছে রম্বস। আচ্ছা, আর লাস্ট ওয়ান, আমরা যদি বলি লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সামান্তরিক আছে, সামান্তরিক। সামান্তরিকের কি থাকে? সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলা সমান থাকে কিন্তু কোণগুলা, দেখেন এখানে এখানে সামান্তরিকের কথাটা এবং আমরা আয়তের কথাটা নিয়ে চলে আসব, যে সামান্তরিক এবং আয়ত দুইটারই হচ্ছে বিপরীত বাহুগুলা সমান, কিন্তু সামান্তরিকের সাথে আয়তের একটা ডিফারেন্স আছে। সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলা সমান, হ্যাঁ, বিপরীত বাহুগুলা সমান আয়তের, আয়তের মতোই, কিন্তু আয়তের এই যে কোণগুলা কিন্তু সমকোণ, মানে কোণগুলা হচ্ছে 90 ডিগ্রি করে, কোণগুলা 90 ডিগ্রি করে, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কোণ 90 ডিগ্রি হবে এমন কোনো কথাবার্তা নাই। তার মানে বর্গের ক্ষেত্রে কোণ 90 ডিগ্রি হবে এটা যেমন বাধ্যতামূলক, আর আয়তের ক্ষেত্রে কোণ 90 ডিগ্রি হবে এটা বাধ্যতামূলক। রম্বসের ক্ষেত্রে কোণ 90 ডিগ্রি না হতে পারে, আবার সামান্তরিকের ক্ষেত্রেও কোণগুলা 90 ডিগ্রি নাও হতে পারে। আর এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। ক্লিয়ার? বুঝছি? ওকে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত তো বুঝি, তাই না? হ্যাঁ, এই এই পর্যন্ত তো বুঝি, তাই না? ক্লিয়ার? বুঝছি। ওকে, ঠিক আছে। আসেন আমরা এগুলো বেসিক জিনিসগুলো তো আমরা আলোচনা করলাম, এখন আমরা চলে আসি কিছু কিছু জিনিসগুলা আমরা, যেগুলো আসলে পরীক্ষায় আসে, পরীক্ষায় আসছে সেই টাইপের জিনিস। আচ্ছা, বলেন দেখি একটা চতুর্ভুজে, দেখেন এটা, এই এই যে কোশ্চেনটা যে এখানে সেট করা হয়েছে, একটা চতুর্ভুজের তিনটা কোণের সমষ্টি, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 260 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 260 ডিগ্রি, বলছে চতুর্থ কোণের মান কত? বলেন তো, একটা চতুর্ভুজের কি চারটা কোণ না? তাহলে এই চারটা কোণের সমষ্টি কত? মানে চারটি কোণ যদি আমরা যোগ করি, একটু আগে যে পড়ালাম চার সমকোণ, চার সমকোণ মানে কত? 360 ডিগ্রি ছিল না? 360 ডিগ্রি, তাই তো? চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তার মধ্যে এই চতুর্ভুজটার তিনটা কোণের সমষ্টি দেওয়া আছে 280 ডিগ্রি, মানে চারটার মধ্যে তিনটা কোণের সমষ্টি দেওয়া আছে, এই তিনটা কোণ যোগ করলে বলা হয়েছে যে 280 ডিগ্রি। তাহলে 4 নাম্বার কোণটা, চতুর্থ কোণটি কত? তাহলে চতুর্থ কোণটা কি? আমি বিয়োগ করে দিলেই পেয়ে যাব চতুর্থ কোণ। তাহলে এটা যদি বিয়োগ করি, 0 8 8 16, তার মানে 80 ডিগ্রি, অ্যান্সার হবে 80 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছি?
বুঝেছি? মানে 4টা কোণ যোগ করলে তো 360, 4টা কোণ যদি যোগ করি 360 ডিগ্রি, তার মধ্যে আমরা কি পাচ্ছি, তার মধ্যে 3টা কোণের মান দেওয়া আছে 200, 280। তাই যদি হয় 280, 360 থেকে 280 বিয়োগ করেছি 80 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছি? অস্থির নাকি? বুঝে গেছি সবাই? পারবো? কমেন্ট করেন, ক্লিয়ার হলে ক্লিয়ার কমেন্ট করেন তাড়াতাড়ি। ক্লিয়ার কিনা? আমি বুঝতেছি না, লাইভে কি সব দেখা যাচ্ছে? রুমে তো দেখা যাচ্ছে, গ্রুপে কি সবাই দেখতে পাচ্ছেন ঠিক মতো? ক্লিয়ারলি? মানে ইয়াতে, ফেসবুকে? ওকে, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ সবাই বলেছে দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমি একটু চেক করে নিচ্ছি আর কি, আর কেউ যাতে প্রবলেমে না পড়ে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি যে ত্রিভুজের ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, 4টা কোণের সমষ্টি যেহেতু 360 ডিগ্রি, 4টা কোণ যোগ করলে আমি বললাম না একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, তার মধ্যে 3টা কোণ যোগ করলে বলেছে এখানে 3টা কোণ যোগ করলে 280। তাহলে আহ আহ, তাহলে আমি যদি বলি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে চতুর্থ কোণটা পাওয়া যাবে, তাই না? ওকে, সবাই সবাই বুঝেছি। আবার বলছে যে আরেকবার প্লিজ, এখানে আরেকবার বলার কি আছে, 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, আর তার মধ্যে 3টা কোণ যোগ করলে 280 ডিগ্রি হয়, তাহলে চতুর্থ কোণটা কত? এই তো বিয়োগ করে দিলেই চতুর্থ কোণ বের হয়ে যাবে, বিয়োগ করলে 80 ডিগ্রি। ঠিক আছে, এই তো আরেকবার বলে দিলাম। ঠিক আছে, কবে থেকে শুরু হবে বিসিএস এর মানে রিটেনের ব্যাচ, পিলির ব্যাচ তো শুরু হয়ে গেছে, আবার কবে থেকে শুরু হবে মানে কি? আচ্ছা, ওকে, দেখেন, এবিসি এবিসি ত্রিভুজের এবি আর বিসি হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, এবি আর বিসি যদি সমান্তরাল এবং সমান হয়, ধরেন এবি আর বিসি সমান এবং সমান্তরাল, তাহলে কোণ এ যদি 90 ডিগ্রি হয়, এবি আর দেখেন এবি আর সিডির কথা বলেছে, এবি আর সিডি কি পরস্পর বিপরীত দিকে আছে? ঠিক আছে, তাহলে এবি আর সিডি বিপরীত দিকে আছে এবং এরা পরস্পরের সমান এবং সমান্তরাল এবং কোণ এ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলেন তো এটাকে কি আপনি সামান্তরিক বলবেন, রম্বস বলবেন, ট্রাপিজিয়াম বলবেন, নাকি আয়ত বলবেন? বলেন এটাকে কি বলবেন আপনারা, বলেন কি বলবেন? কি বলবো আমরা, কি বলবো? দুইটা বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু দুইটা সমান হয়েছে, বিপরীত বাহু সমান, হ্যাঁ, এবং কোণ সমকোণ, হ্যাঁ, সমান আর সমান্তরাল যদি হয়, বিপরীত বাহু সমান আর সমান্তরাল, তাহলে অবশ্যই সেটা একটা কি, আয়ত। গুড, ক্লিয়ার? হ্যাঁ সবাই পারি, ভেরি গুড, অসাধারণ। আচ্ছা, আচ্ছা, একটা আয়ত যদি আমরা দেখি, ভাইয়া আপনাদের কি মনে আছে সেই অনেক দিন আগের কথা, যখন আপনাদেরকে আমি ত্রিভুজ পড়িয়েছিলাম, সব কি খেয়ে ফেলেছেন নাকি কিছুটা মনে আছে? ত্রিভুজ, ত্রিভুজ যখন পড়িয়েছিলাম, ত্রিভুজের সবকিছু কি মনে আছে আপনাদের? জানতে চাচ্ছি, ত্রিভুজের সবকিছু কি মনে আছে? অনেক দিন আগে ত্রিভুজ পড়িয়েছিলাম, সেই ত্রিভুজের কথা কি মনে আছে? ইয়েস, জি, মনে আছে।
ওকে, ঠিক আছে, মনে আছে। একটি আয়তক্ষেত্রের 8 সেন্টিমিটার, দেখেন দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যের কথা বলেছে, এই দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, হ্যাঁ। আচ্ছা, আবার কর্ণ বলছে 10 সেন্টিমিটার। আচ্ছা, কর্ণ, কর্ণ একটা এঁকে দেই। কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে কর্ণ 10। তাহলে আপনারা আমাকে বলেন আয়তের এটা তো 90 ডিগ্রি, তাহলে দেখেন আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আপনাদেরকে কি ত্রিভুজের সময় যে পড়িয়েছিলাম, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 8 হয়, একটা বাহু যদি মানে একটা বাহু যদি 8 হয়, অতিভুজ যদি 10 হয়, তাহলে অপর বাহু অবশ্যই 6 হবে। একটা সিস্টেম ছিল যে 6, 8, 10, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সিস্টেম। এটা কি আপনাদের মনে আছে? এই জিনিসটা মনে আছে আমাদের? এই জিনিসটা মনে আছে? হ্যাঁ, এটা 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 আমি দুই ভাবে বের করা শিখাইছিলাম, যে সমকোণী ত্রিভুজের এই সিস্টেমটা আমাদের মনে রাখতেই হবে, মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। আরেকটা সিস্টেম শিখিয়েছিলাম, কি সিস্টেম? সেই সিস্টেমটা হচ্ছে, যদি এই যে অতিভুজের মান দেওয়া থাকে এবং এক বাহু দেওয়া থাকে, তাহলে রুট ওভার অফ অতিভুজের উপর স্কয়ার মাইনাস এই ওই আরেকটা বাহুর উপর স্কয়ার করে দিলেই আমি অপর বাহুটা পেয়ে যাব। মানে রুট ওভার 100, 10-এর স্কয়ার মানে 10, আর 10 গুণ করলে 100, 8-এর স্কয়ার হচ্ছে 64। তাহলে রুট ওভার 100 মাইনাস 64, 100 থেকে 64 বিয়োগ করলে 36, 36-এর বর্গমূল করলে 6 আসে। তার মানে এটার অ্যান্সার হবে এখানে হচ্ছে 6। আবার বলি, যদি অতিভুজ দেওয়া থাকে, আমি পড়িয়েছি আপনাদের ওই যে ত্রিভুজের চ্যাপ্টারে পড়িয়েছিলাম, তাই না? ত্রিভুজের চ্যাপ্টারে যে অতিভুজের মান, এটা তো অতিভুজ না? এই যে দেখেন, এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে এই যে এটা অতিভুজের উপর স্কয়ার, হ্যাঁ, এই সমান এইটা বাহুর উপর স্কয়ার প্লাস এইটা বাহুর উপর স্কয়ার হওয়ার কথা। আমি এটা সহজে শিখিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের মান মনে রাখার, 3, 4 হলে আরেকটা 5 হবে, 5 আর 4 দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আরেকটা হবে 3, অথবা 5 আর 3 দেওয়া থাকলে হবে 4, 3 বা 4 দেওয়া থাকলে হবে 5। এরকম, এরকমই আমি বলছি যে 6, 8 হইলে 10 হয়। এরকম করে আরো অনেকগুলো বলেছিলাম। সবাইকে আমি লিখে নিতে বলছিলাম, সবাইকে মুখস্থ করতে বলছিলাম। মনে আছে সবার? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে জিনিসগুলা। তো এই তো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তো আমাদের বের হইলো। তাহলে বাহুর দৈর্ঘ্য বের হইলো কি, যে একটা 8 আর একটা হচ্ছে কত, 6, আর 8 আর একটা 6। তাহলে আমি যদি ক্ষেত্রফল বলি, এইটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আমাদের হয়ে যাবে। বলেন তো দৈর্ঘ্য কত এখানে? দৈর্ঘ্য এখানে হচ্ছে 8, প্রস্থ কত এখানে 6, 8 গুণন 6, এত বর্গ সেন্টিমিটার। যেহেতু দুইটাই সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। অ্যান্সার হবে 48 বর্গ সেন্টিমিটার, তাই না? অ্যান্সার হবে 48 বর্গ সেন্টিমিটার। 6 8 48। ক্লিয়ার? বুঝে গেছি। ওকে, ভেরি গুড, সুন্দর। ক্লিয়ার সবাই? কি ব্যাপার, মাঝে মাঝে কমেন্ট দেখি না কেন? চলে। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। ওকে, এক সেকেন্ড, আমি আরেকটা মোবাইল নিয়ে আসি তো। এক সেকেন্ড, কমেন্ট দেখতে পাচ্ছি।
ঠিক আছে, ওকে। হ্যাঁ, ম্যাজিক ম্যাথ বইটি সম্পর্কে বলুন। ওই যে আমি অসুস্থ ছিলাম না মাঝখানে, অসুস্থ থাকার ফলে ম্যাজিক ম্যাথ বই আরো পিছিয়ে গেছে। তো আমি চিন্তা করেছি যে বইটা মানে একটা বইয়ের মধ্যে সবাইকে মানে না দিয়ে একটু পার্ট পার্ট করার চেষ্টা করতেছি। তো বইটা সম্পর্কে আমি বলি, মানে বইটার যেটা যেটা সিস্টেম করছি সেটা হচ্ছে, একটা হচ্ছে বেসিক বেসিক ম্যাজিক ম্যাথ একটা ছাড়তেছি, ম্যাজিক ম্যাথ। ওইটার মধ্যে বেসিকের মধ্যে শর্টকাটও থাকবে এবং নিয়মগুলোও থাকবে, সবগুলা সহকারী থাকবে। আরেকটা মানে এটা একটু বইটা বড়। আরেকটা একেবারেই যারা শর্টকাটে চলে, মানে শর্টকাটে আপনাদের জবের প্রস্তুতি পেতে চাই, শর্টকাট জব ম্যাজিক ম্যাথ থাকবে। হ্যাঁ, বেসিক থাকবে একটা ম্যাজিক ম্যাথ, আরেকটা থাকবে শর্টকাট ম্যাজিক ম্যাথ। আর আরেকটা আমার যে ছাড়া হচ্ছে, একসাথে তিনটা বইয়ের কাজ চলতেছিল, তো কাজ শেষ আর কি, মানে এখন জাস্ট ছেড়ে দিব। আরেকটা হচ্ছে যে বোর্ড বুক সলিউশন, কারণ হয়েছে কি এটা নিয়ে আমি একটু চিন্তা করছি আর কি। বোর্ড বুক সলিউশন, বোর্ড বুক সলিউশন ম্যাজিক ম্যাথ, মানে সবগুলোতেই আমাদের আসলে ম্যাজিক ম্যাথ কথাটা থাকবে, ম্যাজিক ম্যাথ কথাটা থাকবে বইয়ের মধ্যে। এটা আর 10 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা মার্কেটে চলে আসবে, ম্যাক্সিমাম 10-12 দিন আর কি, এই তিনটা বই। বোর্ড বুক, বোর্ড বুক মানে চ্যাপ্টার, মনে করেন ক্লাস 6 এর বোর্ড বইয়ের যেগুলো জিনিস জবে আসে, ক্লাস 7 এর বোর্ড বইয়ে যেগুলো আসে, ক্লাস 8 এর যেগুলো আসে। হুম, এতে করে হবে কি, আমি একটা কথা বলি, 9-10 এর যেগুলো আসে, এই তিনটা পার্ট আমি করেছি। তো এখানে তিনটা যে পার্ট করেছি এটার পিছনে কারণটা কি, মনে করেন এই তিনটা পার্ট যদি এই একটা বইয়ের মধ্যে দিয়ে দিতাম, তাহলে এখানে আমি দেখতেছি যে অনেক মোটা বই হয়ে যায়, এবং সেক্ষেত্রে যে মানে কাগজের দামটা আমি সহকারে, এটা বইয়ের দাম অনেক বেশি পড়ে যায়, কিন্তু সবার তো আর সবগুলার দরকার নাই। তাই সেক্ষেত্রে মনে করেন কেউ শর্টকাটের জিনিসই খুঁজতেছে, তার শর্টকাট ম্যাজিক ম্যাথ এইটা যে আছে শুধু এইটুকুই চায়। আবার বেসিকের মধ্যে কিন্তু শর্টকাট গুলো আছে, যে এইটা পড়বে তার এটার আর কখনোই প্রয়োজন নাই, কারণ এটার মধ্যে এই সব জিনিসই এটার মধ্যে আছে। হ্যাঁ, এই জিনিসটা কথাটা আমি বলি। হ্যাঁ, 6 থেকে 10 আর কি, 6 থেকে 10 যেগুলো যেগুলো বোর্ডের সলিউশন আছে। নল চৌবাচ্চার অঙ্ক বা পিতাপুত্রের অঙ্ক, চতুর্ভুজের অঙ্ক বা ওকে, ঠিক আছে, সমস্যা নেই, টেনশন করেন না। ওকে, তো এই এই যে এইটার যে এই যে সলিউশনটা যে আছে, এই সলিউশনটা এই সলিউশনটা আর মনে করেন বেসিক ম্যাথ কিনলে মনে করেন রিটেন সহকারে পুরাটাই কভার করে ফেলবে। আর শর্টকাট ম্যাথটা হচ্ছে যারা শুধু শর্টকাট করতে চায়, যেমন আপনারা যারা প্রাইমারিতে আছেন, প্রাইমারি বা নিবন্ধনের পরীক্ষা দিবেন, তাদের জন্য না এত বড় পড়ার সময় নাই। হ্যাঁ, এটার আসলে সময় নাই। তাহলে এটা আপনারা অনেকে এটা কিনতে পারেন যে শর্টকাট ম্যাজিক ম্যাথ, এই জন্যই আমি এটা আলাদা করেছি। আর সবগুলো এক করে দিলে দেখা যাবে যে হিউজ দাম পড়তো এটার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? এই আর কি বইটা সম্পর্কে বললাম। তিনটা বইয়ের দাম কত হবে, মানে বেসিক ম্যাথ বইটার একটু দামটা বেশি হতে পারে, আর বাকিগুলো তো সেম, মানে কম দামেই থাকবে। আমি এখনো দাম এক্সাক্টটা বলতে পারতেছি না, দাম বলে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আর আপনারা আমার কাছ থেকে নিবেন তো, আমি দেখিয়ে দিব যে ওই যে শুধু ইয়েটা, ওই যে দেখা যাবে যে আহ মানে পাঠানোর খরচ টরচ গুলা বাদ দিয়ে, মানে লাইব্রেরির চেয়ে অনেক কম দামি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা যারা থাকবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য, হ্যাঁ, রকমারিতে পাবেন, রকমারিতে পাবেন, সিলেটেও লাইব্রেরিতে পাওয়া যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, খেয়াল করেন। সবাই সবাই মনোযোগ দেন এখন। এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল শোন ইন দ্য বিলো, মানে ত্রিভুজটার পরিসীমা কত, পরিসীমা। সবসময় মনে রাখবেন, যদি আপনাকে পরিসীমা বের করতে বলে, পরিসীমা বা পরিধি যদি বের করতে বলে, পরিসীমা বা পরিধি যদি আপনাকে বের করতে বলে, এই পরিসীমা বা পরিধি বের করার যেটা সিস্টেম, হ্যাঁ, সেটার বিষয়টা এরকম দাঁড়াবে যে পরিসীমা বা পরিধি, এটা মানে হচ্ছে যে সবগুলোর যোগফল। যেমন মনে করেন ত্রিভুজের পরিসীমা মানে কি, এই তিনটা বাহু যোগ করলে যেটা হবে, মনে করেন এটা বাহুর দৈর্ঘ্য 5, এটা 4, আর এটার মনে করেন 3, তাহলে 5 যোগ 4 যোগ 3, এটা হবে পরিসীমা। আবার যদি একটা চতুর্ভুজের পরিসীমার কথা বলি, তাহলে এটা মনে করেন 3, এটা মনে করেন
ধরেন দেওয়া আছে 6, এটা মনে করেন 5, এটা মনে করেন 3, এটা মনে করেন 4, এরকম দেওয়া আছে। তাহলে 6 আর 5 যোগ করব, 5 এর সাথে 3 যোগ করব, 3 এর সাথে 4 যোগ করব, এটাই পরিসীমা। পরিসীমা মানে, হ্যাঁ, আপনার লাইভের পিডিএফ গুলো কি পাবো? হ্যাঁ, পাবেন পাবেন। একটু একটু বোঝার চেষ্টা করেন, এখন এখন যেহেতু ক্লাস নিচ্ছি, ক্লাসে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, তাহলে পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহু যোগ করলে যেটা পাবো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে সবগুলা বাহু যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এখানে দেখেন, এইটার অতি, এই যে জিনিসটা যে দেয়া আছে, এইটা এটা এটা একটা কিন্তু আয়ত, এটা একটা আয়ত। এই আয়তটার কর্ণ যখন দেওয়া হয়েছে, আপনি বলেন তো এইটা কি 90 ডিগ্রি না কর্ণ? কারণ এইটা তো আমরা জানি যে একটা আয়তের প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি করে। আর এটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীত বাহুটা কি অতিভুজ না? তাহলে এই যে অতিভুজ দেওয়া আছে আর এক বাহু 6 দেওয়া আছে, তাহলে অপর বাহুটা কত হবে? 8 না? তাহলে অপর বাহুটা 8 হবে, এই হওয়ার চিহ্নিত বাহুটা 8 হবে। এখন চিত্রের প্রদর্শিত পরিসীমা চাইছে, এটা কিন্তু পরিসীমা চাইছে, অন্য কিছু চায় নাই, পরিসীমা। তাহলে পরিসীমা বললে দেখেন, এটা যেহেতু আয়ত একটা, তাহলে আয়তের কি বিপরীত বাহু সমান? তার মানে এটা 8 হইলে এটাও 8, এটা 6 হইলে এর বিপরীত বাহু 6। তাহলে পরিসীমা কত হবে? 8 যোগ 6 যোগ 8 যোগ 6, তাই না ভাইয়া? যে দেখেন, 8 আর 6 যোগ করলে আস্তে আস্তে হচ্ছে 14, 8 আর 6 যোগ করলে 14, 14 14 28 হবে অ্যান্সার। বুঝেছি? বুঝেছি? আবার বুঝাই, দেখেন, এই এই ধরনের একটা দুইটা অঙ্ক যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু অনেক কাজে দিবে। এগুলো অঙ্ক আসার মতো অনেক চান্স আছে, অনেক চান্স আছে। সুন্দর অঙ্ক। দেখেন, এইটা এইটা হচ্ছে কিন্তু এই, এইটা যদি আমি চিন্তা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি আমরা, ঠিক আছে? তাহলে এইটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, একটু আগে আমি বললাম যে 6, 8 আর 10, তার মানে এটা অবশ্যই 8 হবে। মানে সমকোণী ত্রিভুজের একটা সিস্টেম হচ্ছে এটা। ওকে, তাহলে দেখেন, এই বাহুটা 6, তার মানে এর বিপরীত বাহু 6 হবে, যেহেতু এটা একটা আয়ত, আয়তের বিপরীত বাহুগুলো সমান। এইটা যদি 8 হয়, এর বিপরীত বাহু হবে 8, যেহেতু বিপরীত বাহুগুলো সমান। এখন আমরা কি জানি পরিসীমা মানে কি হবে? সবগুলো বাহু যোগ করেন, এই যে 8 আর 6 যোগ করলে 14, এখানেও 8 আর 6 যোগ করলে 14, 14 14 যোগ করলে হচ্ছে 28, 28 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? ভেরি গুড। ক্লিয়ার? বুঝছি। ওকে, ঠিক আছে। রেকর্ডেড ক্লাস কতদিন সেভ থাকবে বলছি তো, এপ্রিল মে পর্যন্ত মিনিমাম সেভ থাকবে। টেনশন করার কারণ নেই, করতে থাকেন ক্লাস। শুনেন, আমি যা বলি সত্যি কথা বলতে, মানে মানুষ তো অনেকেই মানে জিনিসগুলো মনে রাখে না। আমি কিন্তু যা বলি তার চেয়ে বেশি করি আর কি। ধরেন আপনাদেরকে যখন আমি ভর্তি করিয়েছি, আমি জানি না আপনারা যাদের সাথে কথা বলেছেন, আমি বলছি যে 22টা টপিকের উপরে 25 থেকে 30টার মতো ক্লাস হবে। ক্লাস নিচ্ছি প্রায় 40টা, করছি কিনা, মানে আপনারা আপনারা এটা ইয়া করবেন। আমি কিন্তু যা বলতেছি সেটার চেয়ে আমি বেশি করার চেষ্টা করি। যেমন আমি বলছিলাম যে যতদিন ক্লাস হবে তারপরে 2 মাস অ্যাটলিস্ট থাকবে, আমি এটা মে বা জুন মাস পর্যন্ত মিনিমাম রাখবো। আমি যতদিন আমার পক্ষে পসিবল এটা আমি রাখবো। আমি আমি যা করতেছি সেইটার সেইটার কথাটা এই জায়গায় না, কিন্তু কথাটা হচ্ছে আমি তখন খুশি হব যখন এটা দিয়ে আপনি বেনিফিটেড হবেন। আপনি বলবেন যে আপনার কোর্সটা করার পরে আমি শিখতে পারছি, আর শিখে ভালো করে পরীক্ষা দিতে পারছি, এবং ভালো অঙ্কে ভালো করার জন্য আমার চান্স হয়েছে। আমি এই জায়গায় খুশি হব। আমি আমার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করব, যেমন আপনাদেরকে কিভাবে করে শীট গুলা দেওয়া যায়, কিভাবে করে এক্সাম নিলে আপনাদের ভালো হবে, আমি এগুলো ট্রাই করব। আমার 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 পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সর্বোচ্চ আমি ট্রাই করব। কিন্তু কথাটা এই জায়গায় না, কথাটা হচ্ছে, কথাটা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে এই ডেডিকেশন থাকতে হবে যে হ্যাঁ, আমি এটা করার পরে যাতে আমি সর্বোচ্চ পরিমাণে ভালো করতে পারি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু নিজের মধ্যে রাখতে হবে জিনিসটাকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ডেডিকেশন লেভেলটা বেশি বেশি বাড়াতে হবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এই এই জিনিসটা আসেন, দেখেন, অঙ্ক কিন্তু সহজ থাকবে, কঠিন থাকবে। কঠিন অঙ্ক দেখলে যদি আপনি দৌড়ান তাহলে কিন্তু চান্স পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, মানে কঠিন অঙ্ক দেখে দৌড়ানো যাবে না, চেষ্টা করতে হবে নিজের মধ্যে এই এরকম এরকম। হ্যাঁ, আমি দোয়া করব, অবশ্যই দোয়া করবো, ফি আমানিল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে।
দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? দেখেন খেয়াল করেন, আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যায়। হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এইখানে যে 18 আছে, এই 18-র সাথে যদি আমি 10 গুণ করি তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। বোঝার চেষ্টা করেন যে দৈর্ঘ্য আর প্রস্থ তো দেওয়াই আছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, ক্ষেত্রফল পাওয়া যায়, বুঝলাম। তো এইটা আপনারা দেখেন খেয়াল করে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। দৈর্ঘ্য বৃদ্ধি করে কত সেন্টিমিটার করা হয়েছে? 25 সেন্টিমিটার করা হয়েছে। তাহলে দৈর্ঘ্যটা যদি 25 সেন্টিমিটার করা হয় তাহলে প্রস্থটা কত হইলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? মানে ক্ষেত্রফল এইটাই থাকবে, এই জিনিস, এই ক্ষেত্রফলটা যাতে সমান হয়, তাই ইকুয়াল দিয়েছি। বুঝি নাই? মানে এই দৈর্ঘ্যটা পরিবর্তন করে আমি কি করেছি? 25 করেছি। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল হয়, তাহলে এই 25-এর সাথে কত প্রস্থ গুণ করলে আমার আসলে ক্ষেত্রফলটা একই থাকবে, সেম থাকবে। ঠিক আছে, তো সেটা করতে হবে। সেটা করার সিস্টেম কি হতে পারে? তাহলে দেখেন, এই যে 18 আর 10 গুণ করলে কত হয়? 18 আর 10 গুণ করলে হয় 180। তাহলে এই পাশে আসতেছে 180, আর প্রস্থ মানে 25 ইন্টু প্রস্থ, 25 আর প্রস্থ গুণ করলে আসবে তার মানে 180। তাহলে প্রস্থ সমান কি আসবে? এই পাশে যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। 180-কে 25 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 180-কে 25 দিয়ে ভাগ হবে, তাই না? না, ক্লাসগুলো কেউ ডাউনলোড করেন না, ঠিক আছে? ক্লাসগুলো ডাউনলোড করার দরকার নাই আপনাদেরকে। কোর্সের তো একটা লিমিট থাকে না, কোর্সের এই লিমিটে আমি করাই আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, ওকে, তাহলে এটা যদি আমরা ভাগ করি, 25-কে, আপনারা কি ক্লাস না করে এইসব মানে এইসব নিয়ে কথাবার্তা বললেন না, একটু তাড়াতাড়ি ক্লাসটা ভালো করে করার চেষ্টা করেন। দেখেন, এটা দিয়ে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3 5-এ হচ্ছে 15, আর 3 0 মানে 5 6 হচ্ছে 30, 36 উপরে, আর নিচে হচ্ছে 5 5-এ 25। তার মানে অ্যাকচুয়ালি আমার আসবে 36-কে 25 দিয়ে ভাগ করতে হবে, মানে 36-কে 5 দিয়ে ভাগ করতে হবে। 36-কে 5 দিয়ে ভাগ করলে কি আসবে বলেন? 36-কে 5 দিয়ে ভাগ করলে 5 7-এ আসে 35, এখানে আসবে 1। এখানে যদি একটা দশমিক বসাই তাহলে একটা আমি শূন্য পাবো। তার মানে 5 দ্বিগুণী হচ্ছে 10, তার মানে 7 দ্বিগুণী মানে 7.2, 7.2 সেন্টিমিটার হবে অ্যান্সার। বুঝছি? আচ্ছা ঠিক আছে, দেখেন খেয়াল করেন, সবাই সাবধানে থাকেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, অসুস্থ হইয়েন না। জীবনের মূল্য সবচেয়ে বেশি। জীবন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। জীবনকে ভালোবাসতে হবে, নিজের জীবনকে ভালোবাসতে হবে। ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, তাহলে আবার বলি, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই দুটো যে দেয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল যে পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে 180, 180 হচ্ছে ক্ষেত্রফল। আবার দেখেন, দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়েছে, তাহলে 25 সেন্টিমিটারের সাথে প্রস্থ গুণ করলে, তাহলে 25 ইন্টু প্রস্থ করলে আমাদের এই 180 আসার কথা, কারণ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে এই প্রস্থ সমান আমরা বলতে পারবো, প্রস্থ সমান একবারই বলতে পারবো এই 180 ভাগ হচ্ছে 25। 180-কে 25 দিয়ে ভাগ করা, এটা এটা যদি আমরা করি তাহলে 5 দিয়ে আগে কেটে ফেললাম, 5 5-এ 25, আর 3 5-এ 15, 5 6 30, এই তো 36 ভাগ হচ্ছে 5। 36-কে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 5 7-এ 35, আর এখানে যেহেতু 1 আসতেছে, দশমিক নিলে একটা শূন্য পাবো, 5 দ্বিগুণে 10, এই। ঠিক আছে,
একটা অঙ্কই দুইবার করে করে দিচ্ছি, এইসবের কারণ কি? কারণ হচ্ছে যাতে করে জিনিসটা মাথায় গেঁথে যায় যে জিনিসটা কঠিন কিছু না, একেবারেই সহজ। ঠিক আছে, অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না, অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না। ক্লিয়ার না? হ্যাঁ, বিসিএস এর অঙ্ক দেখে আমি ভয় পেয়ে গেছি, মানে এরকম করা যাবে না। আরে বিসিএস এর অঙ্ক, আরে তো তো কঠিন হবে। দেখতেই তো পাচ্ছেন বিসিএস এর অঙ্ক কয়টা করলাম, 3টা অঙ্ক বিসিএস এর করে ফেললাম, সবই সহজ। ঠিক আছে, কঠিন কিছুই নাই। ওকে, একটি আয়তক্ষেত্রে দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এইটা দেখেন, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এই এই দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 5। তাহলে এই যে কর্ণটা যে আছে, কর্ণটাই কি অতিভুজ না? অতিভুজের যে আমাদের একটা সিস্টেম ছিল যে 5 12 হইলে আরেকটা কি হবে ভাইয়া? 13। আরেকটা হবে কত? 13। একটা 12 5 13, মনে আছে? এটা কিন্তু ওই যে ত্রিভুজের অঙ্কের সময় কিন্তু আমি করিয়ে দিয়েছি, মনে আছে না? ঠিক আছে। আর যাদের যাদের ইয়াটা মনে নাই, যাদের সূত্র ধরেন 12 5 এগুলো যাদের মনে নাই, তারা কি করবেন? তারা সিম্পলি এই যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবেন। পিথাগোরাস যে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, যেহেতু এটা অতিভুজের উপরে স্কোয়ার, মানে আমি যদি এটার মানটা মানে কর্ণের মানটা যদি বের করতে চাই, তাহলে কর্ণ সমান হবে √অফ 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তার মানে √অফ 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 5 স্কোয়ার মানে 25। তার মানে √169 এর রুট করলে 13 আসে। তো এইটা এই এই জিনিসটা এইভাবে করা যায়, কিন্তু আমি বলেছি যদি সমকোণী ত্রিভুজ হয়, সুজন বলছে এই ভিডিওগুলো ডাউনলোড করবো কিভাবে? ডাউনলোড করা যাবে না, ডাউনলোড করা মানা আছে, ভিডিও ডাউনলোড করা যাবে না, ডাউনলোড করা মানা। 5 এবং হচ্ছে 13 প্রথমেই বলেছি, এই একই একই কোশ্চেন বিভিন্ন জন যে একই কোশ্চেন করেন, মানে আপনি কি আগে ক্লাস করেন নাই সুজন খান? এই একই কোশ্চেনের অ্যান্সার আমি আগে দিছি না? ঠিক আছে। তো দেখেন, তাহলে এটা হচ্ছে 12, এটা 5, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আপনারা যদি এই শুনেন, আপনারা যারা যারা কমেন্ট অন্য করতেছেন, আমি আপনাদেরকে লিভ করে দিই, আপনাদের ক্লাস করতে হবে না। ক্লাসের জায়গায় ইমনি ইমনি কমেন্ট, এই যে যা পড়াইতেছি সেদিকে কোনো কমেন্ট নাই নাকি? এগুলা বুঝছি না, বুঝেন নাই, আউল ফাউল কমেন্ট করতে আছে, এ কি কথা? পরে না হলে জিজ্ঞেস করব। আচ্ছা, আচ্ছা দেখেন, হুম, ওকে, ঠিক আছে। যাদের কোশ্চেন আছে আমি তাদেরকে, মানে অন্য কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কাইন্ডলি, আমি পরে আপনাদেরকে সুযোগ দিব, পরে কোশ্চেন করেন, হ্যাঁ। এখন পড়াশোনার দিকে থাকেন, পড়াশোনাটা করেন, কারণ ক্লাস নিতেছি, আপনি একের পর এক আজাইরা কোশ্চেন, হ্যাঁ, এই কোর্সে ভর্তি হবে, ওই কোর্সে ভর্তি হবে, এখন না ভাই, থামেন, ক্লাসটা করেন ঠিক মতো, ঠিক আছে, ক্লাসটা ঠিক মতো করেন। ওকে, টেনশন করার কারণ নাই। দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তনের কত গুণ হবে ভাইয়া? মূল আয়তনের কত গুণ হবে? দেখেন, এই ক্ষেত্রফলটা মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? তাই দৈর্ঘ্যকেও দ্বিগুণ করছি, তার মানে দ্বিগুণ হইছে, প্রস্থকেও দ্বিগুণ করছি, তার মানে আবার দ্বিগুণ হইছে। তাহলে 2 গুণ আর 2 গুণ গুণ করলে কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, হ্যাঁ, 2 গুণ আর 2 গুণ, আহ 2 গুণ আর 2 গুণ গুণ করলে হচ্ছে 4 গুণ হবে। তাহলে ব্যাপারটা কি বুঝেছেন? যে আমাকে কেউ যদি বলে দৈর্ঘ্য 3 গুণ করছেন, প্রস্থ 2 গুণ করছি, তাহলে ক্ষেত্রফল কয় গুণ হবে? হ্যাঁ, ক্ষেত্রফল কত গুণ হবে?
তাহলে এটা যদি 3 গুণ হয়, এটা যদি 2 গুণ হয়, 3 আর 2 গুণ করলে হবে 6 গুণ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? সহজ কথা, এটা তো তেমন কিছুই না। মানে মনে করেন এইখানে আপনার কাছে আছে এর এর আগের অঙ্কটাই যদি বলি, ধরেন একটা আয়তক্ষেত্র আছে, এটা মনে করেন 6 আছে, আর এটা যদি এটা তো বড় হয়ে যাবে, টেরও পাবেন না আর কি। এটা মনে করেন এটা আছে 4, এটা আছে 3, তাহলে ক্ষেত্রফল কত হইলো? ক্ষেত্রফল হইলো হচ্ছে 3 এ 4 এ 12। এখন দৈর্ঘ্যকেও দ্বিগুণ করলাম, প্রস্থকেও দ্বিগুণ করলাম, তাহলে 4 দ্বিগুণে 8 হইলো, আর 3 দ্বিগুণে 6 হইলো। তাহলে এখন হইলো 6 8 এ 48, ক্ষেত্রফল হয়ে গেল কত? 6 আর 8 এ 48। তাহলে দেখেন 12 আর 48 এইটা এটার কত গুণ? 4 12 48, 4 গুণ। আপনার অ্যান্সার হবে 4 গুণ। কথা কি বুঝেছি? কথা বুঝেছি? এই যে দেখেন, যখন দৈর্ঘ্য ছিল 4, প্রস্থ ছিল 3, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আসছে 12। এখন দৈর্ঘ্যকে দ্বিগুণ করছি, প্রস্থকেও দ্বিগুণ করছি, তাহলে 6 আর 8 এ 48। তার মানে এই ক্ষেত্রফলটা 48, ক্ষেত্রফলটা 12 এর কত গুণ? 4 4 12 48, 4 গুণ। অ্যান্সার হবে 4 গুণ। ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখেন একটা বর্গের প্রতি বাহুকে দ্বিগুণ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটাও একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কয়ার, বাহুর উপর স্কয়ার করে দিলে একটা বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে একটা বাহুর উপর স্কয়ার দিলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে একটা বর্গের, মনে করেন যে একটা বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 3, তাহলে এটার ক্ষেত্রফল হবে কত? এটার ক্ষেত্রফল হবে 3 এর উপর স্কয়ার মানে 9। এখন প্রতি বাহুর দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি, প্রতি বাহু দ্বিগুণ করে দিলাম, তার মানে এটা হবে 6, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত? 6 এর উপর স্কয়ার মানে 36। বুঝতেই পারতেছেন, 9 আর 36, 4 9 36 মানে 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ হবে। তো এটা এইভাবেও বোঝা যায়, এটা এইভাবেও বোঝা যায় যে এই যে দেখেন 9 আর 36 পরস্পর কি 4 গুণ না? 9 4 গুণ 36। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখেন, বাহুর উপর স্কয়ার করলে মানে বাহুর উপরে বর্গ করলে আসলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে একটা বাহু যদি 3 হয়, যে কোনো বাহু আপনি 3 ধরতে পারেন, 2 ধরতে পারেন, 5 ধরতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আপনি 3 ধরলেন, তা 3 এর বর্গ করলে আসে 3, আর 3 গুণ করলে 9, 9 হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 3 এর দ্বিগুণ, আমি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করছি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে মনে করেন 6, তাহলে 6 হলে ক্ষেত্রফল কি হবে? 6 এর উপর বর্গ মানে 6 গুণন 6 মানে হচ্ছে 36। ঠিক আছে, তাহলে 9 এর 4 গুণ হচ্ছে 36। এইটাকে আরো একভাবে বোঝা যায়, সেটা কি? আচ্ছা, প্রতি দৈর্ঘ্য যদি প্রতি বাহুর দৈর্ঘ্য বাড়ছে, প্রতি বাহুর দৈর্ঘ্য বাড়া মানে কি? মানে প্রতি বাহুর মধ্যে দৈর্ঘ্যও আছে, আবার কি বেড়েছে বলেন তো? দৈর্ঘ্যও দ্বিগুণ হইছে, দৈর্ঘ্যও দ্বিগুণ হইছে, আবার কি প্রস্থও 2 গুণ হইছে। তাহলে দৈর্ঘ্য, কারণ প্রতি বাহুর মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থও আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তার মানে আসলে 4 গুণ হবে। মানে দৈর্ঘ্য 2 গুণ, ওই যে একটু আগে যে আয়তক্ষেত্রে দেখলাম এটা 2 গুণ, এটাও যদি 2 গুণ হয় আসলে 4 গুণ হয়। এটাও সেম কথা, যেহেতু বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2 গুণ বাড়ছে, তার মানে তার দৈর্ঘ্য বাড়ছে 2 গুণ, প্রস্থও বাড়ছে 2 গুণ, তার মানে 2 2 এ 4 গুণ হবে। ক্লিয়ার? বুঝেছি? এভাবে করেও করা যেতে পারে। ঠিক আছে, এভাবে করেও চিন্তা করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন আবার আবার একটা বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ, বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন। সেটা হচ্ছে একটি রেখার উপর অঙ্কিত বর্গ, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। একটি রেখার উপর অঙ্কিত বর্গ, ঠিক আছে, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে দেখেন, একটা রেখা মনে করেন সেই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার উপর অঙ্কিত বর্গ মানে এক্স এর উপর স্কয়ার। আচ্ছা, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, তার অর্ধেক মানে হচ্ছে x/2। মানে এটা কিন্তু অনেকটা অনেকটা কিসের বলেন তো, ভাগ করতে পারেন কিনা সেটা। মনে করেন রেখাটা, এই যে একটা রেখার উপর অঙ্কিত বর্গ, মানে যেই রেখাটা আমি চিন্তা করতেছি সেই রেখাটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে সেটার উপর অঙ্কিত বর্গ মানে এক্স এর উপর স্কয়ার। ঠিক আছে,
ওই রেখার অর্ধেকের উপর, ওই রেখার অর্ধেক মানে হচ্ছে x/2, মানে এক্স এর অর্ধেক, এর উপর অঙ্কিত বর্গের কত গুণ, মানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে কতটুকু হবে। পারবো না? পারবো? দেখেন তো পারি কিনা। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ভাগ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 4। আমরা জানি ভাগ থাকলে গুণ চিহ্ন দিলে উল্টায় যায়, তাহলে 4 ভাগ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল, থাকলো 4 গুণ, অ্যান্সার হবে 4 গুণ। বুঝছি? মানে ব্যাপারটা বুঝতে পারছি? সহজ, কিন্তু কঠিন কিছুই না। মানে আমি যেই বাহুটার কথা চিন্তা করতেছি সেটাকে ধরেন এ ধরে নিলেন আপনি, যে বাহুটা ধরে নিছি যে একটি রেখার উপর অঙ্কিত বর্গ, সেই রেখাটা হচ্ছে এ, এর উপর অঙ্কিত বর্গ মানে এ স্কোয়ার। ঠিক আছে? মানে ওই ওই রেখার অর্ধেকের উপর, ওই রেখার অর্ধেক মানে হচ্ছে a/2, এর অঙ্কিত, এর উপর অঙ্কিত বর্গের কত গুণ, মানে এইটা এইটা এইটার কত গুণ, তার মানে কি আমার ভাগ করতে হবে না? আমি যদি বলি 32 আর 9 এর কত গুণ, তাহলে কি 32 ভাগ 9 দিতে হবে না? যে তাহলে তো 4 গুণ বের হবে। মানে এই জিনিসটা, এই জিনিসটার কত গুণ, তাহলে কি আমাকে ভাগ করে বের করতে হয় তো, নাকি? ওইটাই ব্যাপারটা, যে ভাগ করে আমাকে বের করতে হবে, তাই না? তাহলে ভাগ করেই বের করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করব, তাহলে এ স্কোয়ার ভাগ হচ্ছে 4, তার মানে হচ্ছে এ স্কোয়ার গুণন দিব, হ্যাঁ গুণন দিব 9/a স্কোয়ার, তাহলে আমাদের আসবে হচ্ছে 9 গুণ। ক্লিয়ার না? ওকে, ভেরি গুড, অসাধারণ। আচ্ছা দেখেন, আবার এই টাইপের আরেকটা কোশ্চেন। ক্লাসে আছে, ক্লাসে পরে, ক্লাসে আছে পরে। আর কালকে সৈয়দপুর, কালকে কিন্তু সকাল 10টার মধ্যে সৈয়দপুর। হুম। আচ্ছা, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, মানে অঙ্কিত বর্গ আর কি, ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। পারবো আমরা? পারবো না? সবাই পারছে, ও অস্থির অস্থির অস্থির, এর আগেরটার উপরে বেস করে সবাই পেরে ফেলছে। এই যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ মানে এক্স এর উপর স্কোয়ার, তার 1/4 উপর অঙ্কিত বর্গের, 1/4 মানে কি 4/1 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। তার মানে এক্স স্কোয়ার, এখানে ভাগ আসতেছে x²/16, ভাগের জায়গায় গুণ, গুণ চিহ্ন দিলে কি হয়, উল্টায় যায়, উল্টায় গেল, তারপরে x² কাটা, তার মানে হবে 16 গুণ। বুঝছি আমরা? অস্থির? 1/4 উপর অঙ্কিত বর্গের কত গুণ, বুঝেছি? হুম, ওকে, ঠিক আছে, ঘাবড়ানো যাবে না, না না ঘাবড়াইলে এগুলো পারা যায়। ওকে, এবার বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, হ্যাঁ, ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? ক্ষেত্রফল 512 হলে পরিসীমা কত? তাহলে দেখেন, দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলছে প্রস্থের দ্বিগুণ, তার মানে আমি যদি চিন্তা করি যে দৈর্ঘ্য, যদি আমি চিন্তা করি যে প্রস্থ, প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে আমি এভাবে বলতে পারি যে প্রস্থ যদি এক্স হয়, তার মানে অবশ্যই দৈর্ঘ্য হবে 2x, মানে দ্বিগুণ হবে 2x। আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল হয়, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল হবে হচ্ছে 512, এরকম। তাহলে 2x আর x গুণ করলে তো এক্স স্কোয়ার হয়, সবাই আপনারা জানেন যে x আর x গুণ করলে এক্স স্কোয়ার হয়, আমি তো শিখাইছি, তাই না? তার মানে এখানে আসছে 512, তার মানে এই 2 দিয়ে তো ভাগ হবে এই পাশে, তার মানে x² সমান হচ্ছে 512কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে হচ্ছে 200, মানে x² সমান আসবে 256। তাহলে এই যে, মানে ভাগ করলে কি 256 আসে না? এই যে মানে 512 এর অর্ধেক কত? 500 এর অর্ধেক 250, আরো 12 আছে, 12 এর অর্ধেক হচ্ছে 6, 256। কার স্কোয়ার করলে 256 আসে ভাইয়া? কার স্কোয়ার করলে 256 আসে? 16 এর বর্গ করলে 256 আসে। তার মানে এক্স এর মান হচ্ছে 16, এক্স এর মান কত? 16, এক্স কে ছিল?
এক্স কাকে ধরছি আমরা? প্রস্থকে। তার মানে প্রস্থের মান হচ্ছে 16, দৈর্ঘ্যের মান হচ্ছে 16 তে গুণে, তার মানে 32। তাহলে দেখেন একটা একটা আয়তক্ষেত্র আমি পাইলাম, এমন একটা আয়তক্ষেত্র পাইলাম যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হচ্ছে 16। তাহলে এই দৈর্ঘ্য হবে 32, এই প্রস্থ হবে 16। তাহলে 16 আর 32 যোগ করলে হয় 48, এখানেও 16 আর 32 যোগ করলে হবে 48, 48 যোগ করলে পরিসীমা হবে 96, তাই না? পরিসীমা কত হবে? 96 হবে, পরিসীমা হবে 96। এই যে 32 আর 16, 32 আর 16 যোগ করে দেব। এগুলো অঙ্ক, এগুলো অঙ্ক দেখেন, এই অঙ্কটা অনেক বড় না? বড় অঙ্ক। তো বড় অঙ্ক কিন্তু করতে হবে, বড় অঙ্ক যে করতে হবে, কারণ কারণ হয়েছে কি, প্রতিটা বাহুই তো যোগ করছি। এই যে 32 আর 16 যোগ করলে 48, আবার 32 আর 16 যোগ করছি, 32 যোগ 16 যোগ 32 যোগ 16, তাহলে মোট 96 হচ্ছে না? 32 যোগ 16 মানে 48, আবার 32 যোগ 16 মানে 48। হ্যাঁ, তো এই যে দেখেন, আবার আবার এই অঙ্কটা আরেকটু মনে করেন তাড়াতাড়ি করতে চাইলে কিভাবে করব? এখানেই লিখে নিব যে প্রস্থের দ্বিগুণ, তো তাহলে প্রস্থকে আমি চিন্তা করব এক্স, দৈর্ঘ্যকে চিন্তা করব হচ্ছে 2x। ঠিক আছে? আচ্ছা, এটার এইটা সম্পর্কে একটা একটা জিনিস হচ্ছে কি, যে প্রথম প্রথম যে বিষয়টা, এটা এটা এইভাবে করে করা যায়, এক্স টেক্স দিয়ে করা যায়, এবং এই 2x কে x দ্বারা গুণ করলে 512 আসবে। মনে মনে 2x আর x গুণ করলে 2x স্কোয়ার, এটার মান হচ্ছে 512। এই 512 কে আমরা সঙ্গে সঙ্গে 2 দিয়ে ভাগ করে এটাকে 256 লিখে ফেলবো, 256। আর x মানে হচ্ছে 256 মানে 16 এর উপর স্কোয়ার, মানে হচ্ছে মানে x এর মান আসবে 16, x এর মান 16 মানে প্রস্থ 16, তার মানে দৈর্ঘ্য হবে 16 দ্বিগুণী 32, তার মানে 16 আর 32, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমাদের একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দুইটা দৈর্ঘ্য থাকে, দুইটা প্রস্থ থাকে, তার মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, দুইটা দৈর্ঘ্য যেহেতু, দৈর্ঘ্য আর প্রস্থের দ্বিগুণ পরিমাণই হবে পরিসীমা, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তারপরে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 48, 48 দিয়ে গুণ হচ্ছে 96, এভাবে করে চিন্তা করা যাবে। ঠিক আছে? হুম, এইভাবে করে তাড়াতাড়ি করতে পারবেন, সমস্যা নাই। একেবারে যে শর্টকাট নাই তা না, শর্টকাট আরো আছে, দরকার নেই, শর্টকাট চিন্তা করার দরকার নেই। এটা বর্গ ব্যবহার কি কোনো শর্টকাট টেকনিক আছে? বর্গ বর্গ বের করার তো অনেক শর্টকাট আছে, বর্গ বের করার প্রচুর শর্টকাট। আপনি খালি ইউটিউবে সার্চ দিবেন বর্গ বের করার শর্টকাট, হ্যাঁ, তাহলে আমারই ভিডিও আসবে সব। একটু ইউটিউবে সার্চ দিয়ে খালি ওইটার উপরেই ভিডিও পাবেন আপনি, বর্গ বের করার শর্টকাট। তার সাথে মানে করেন মোত্তাসিম পাহলভি দিয়ে দিলে তো কথাই নেই। এই মাসে ইনশাল্লাহ পাওয়া যাবে জ্যোৎস্না ম্যাথ। ওকে, আচ্ছা, এটা দেখেন একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার বেশি। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল 192 হলে বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে দেখেন ভাইয়া, ক্ষেত্রফল দেওয়া আছে না, ক্ষেত্রফল দেওয়া আছে না, ক্ষেত্রফল, তাহলে এই যে ক্ষেত্রফল যে দেওয়া আছে এটা, আচ্ছা এর আগের অঙ্কটা শর্টকাট একটু বলবো, শর্টকাট মানে কি, শর্টকাট জানতে হইলেও আপনাকে ক্যালকুলেশন জানতে হবে, ঠিক আছে? এটারও আমি একটু শর্টকাটটা বলে দিই, জান আপনাদের এত শর্টকাট শর্টকাট বলতেছেন, এইটাকে এমন দুইটা ভাগে ভাগ করতে হবে, 512কে এমন দুইটা ভাগে ভাগ করতে হবে যাতে করে একটা সংখ্যা আরেকটা সংখ্যা দ্বিগুণ হয়। কথাটা বুঝেন নাই? একটা সংখ্যা আরেকটা সংখ্যার কি হয়? দ্বিগুণ হয়। একটা সংখ্যা আরেকটা সংখ্যা দ্বিগুণ, যেমন আমি চিন্তা করি 10 আর 20, 10 আর 20 গুণ করলে তো 200 হয়, আরো বাড়াইতে হবে তার মানে। তারপরে 12 আর তাহলে 24, 12 আর 24 গুণ করলে কত হয় সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? 12 আর 24 গুণ করলে 240, তো তাও হবে না 512। তারপরে চিন্তা করলেন 15 আর 30, তার মানে 15, 3 15 হচ্ছে 45, তার মানে 450 হয়, হইল না। এরপরে আপনি মনে করেন 20 এবং এটা 40, 20 আর 40 গুণ করলে 800, তার মানে বেশি হয়ে গেছে, তার মানে এর মধ্যেই কিছু একটা আছে,
এর মধ্যে কিছু একটা আছে। এই করতে করতে আপনি পাবেন 16 আর 32 গুণ করলে আসলে 512 হয়, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু এই যে দৈর্ঘ্যটা প্রস্থের হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, মানে কাহিনী হচ্ছে এরকম, এইটা এরকম করেও আপনি করতে পারবেন আর কি। আমি শর্টকাটের কথা বলতেছি যে এমন দুইটা সংখ্যা লাগবে যেটা যেটা গুণ করলে এই দুইটা সংখ্যা আসে। এইটাও বের করার আবার একটা মানে সিস্টেম আছে, সেটাও আমি বলে দিই। 512 উৎপাদকে বিশ্লেষণ আপনি করতে পারেন। এটাও করতে পারেন। 512 উৎপাদকে বিশ্লেষণ করলে 256, তারপরে 2 দিয়ে করলে আসবে 128, আবার 2 দিয়ে করলে আসবে 64, আবার 2 দিয়ে করলে আসবে 32, আবার 2 দিয়ে করলে আসবে 16, আবার 2 দিয়ে করলে আসবে 8, আবার 2 দিয়ে করলে আসবে আবার 2 দিয়ে করলে আসবে হচ্ছে 4, তারপরে আবার 2 দিয়ে করলে আসবে 2। এরকম তো হয়েছে। এখন আপনি এই যে দেখেন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখেন 1 2 3 4, এক পাশে চারটা নিলেন, আরেক পাশে 1 2 3 4 5টা নিলেন। তাহলে 5টা 2 গুণ করলে আসবে হচ্ছে 32, আর এখানে 4টা 2 গুণ করলে আসবে হচ্ছে 16। একটা 2 যেহেতু বেশি তার মানে দ্বিগুণ, তার মানে এই পাশে 16, এই পাশে হচ্ছে 32। তারপরে 16 আর 32 গুণ করলে আসলে 512 আসবে। তাহলে একটা 16 একটা 32, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 16। তাহলে আমরা তো জানি যে 16 প্লাস 32 তার দ্বিগুণ করে দিলেই আমাদের আসলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। ঠিক আছে, মানে না আমার আমার কি কথাটা কি বুঝছেন? মানে এগুলো হ্যাঁ অনেকভাবে করেই করা যায়। আর যদি এই এইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে তো আরো আরো শর্টকাটও আছে, যে একবারে স্পেসিফিক এটারে যদি শর্টকাট চান, যে ক্ষেত্রফল দেওয়া থাকবে, হ্যাঁ ক্ষেত্রফল দেওয়া থাকবে, তাহলে আপনার কিভাবে করে অঙ্কটা করতে হবে তাহলেও করে ফেলা যাবে, সমস্যা নাই। ওকে ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা তাহলে চলে আসি পরের অঙ্কে। এই অঙ্কটা দেখেন তো, এই যে এই 192 কত কত গুণ করলে 192 হয়, যেখানে যেখানে 4 মিটার বেশি কম। দেখেন 192 কার কার গুণফল? মনে করেন 8 আর আমি 12 নিলাম, 8 আর 12-র মধ্যে ডিফারেন্স কিন্তু 4, 4 লাগবে ডিফারেন্স। 8 আর 12 গুণ করলে শুধু 96 হয়, এখনো অনেক দূর আছে কাহিনী। 10 আর 14, 10 আর 14 গুণ করলে 140 হয়, আরো বাড়তে হবে। 11 আর 15, 11 আর 15 গুণ করলে হচ্ছে না, 12 আর 16। দেখেন 16 আর 12 গুণ করলে কিন্তু আমাদের 192 আসতেছে, 192 আসতেছে। তার মানে একটা হচ্ছে 16, একটা হচ্ছে 12। পরিসীমা কত হবে তাহলে? 16 আর 12 যোগ করলে হচ্ছে 28, 28-এর দ্বিগুণ হচ্ছে 56 হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? এভাবে করা যেতে পারে। আর যদি আমরা নর্মাল প্রসেসে করি তাহলে বিষয়টা একটু বড় হয়ে যাবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 বেশি, মানে একটা এক্স হইলে আরেকটা হবে এক্স প্লাস 4 ইকুয়াল হবে 192। সেখানে এক্স স্কোয়ার প্লাস 4x, হ্যাঁ, ইকুয়াল হবে 192। তারপরে আপনাদের উৎপাদক বিশ্লেষণের যে আপনাদেরকে সিস্টেমটা শিখিয়েছি, আলটিমেটলি এটাই লাগবে উৎপাদক বিশ্লেষণের সময়ও, যে কোন দুইটার গুণফল 192 বিয়োগ হচ্ছে 4, এই জিনিসই লাগবে। সেটা হচ্ছে প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192। এই কাহিনী যদি আপনি করতেই পারেন তাহলে আমার এই শর্টকাটে যাইতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমাদের শর্টকাটে যাইতে তো কোনো সমস্যা নাই। তাহলে এক্স প্লাস 16 ইকুয়াল হচ্ছে এটা। তাহলে এক্স প্লাস 16 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। এগুলা কি এমসিকিউ করা যাবে? হ্যাঁ এমসিকিউ এটা করা যাবে, এমসিকিউ জীবনে করা যাবে না, এটাই এমসিকিউ করতে গেলে শেষ। এই এমসিকিউ তখনই শেষ হয়ে যাবে। এটা এক্স ইকুয়াল 12, এক্স এর মান 12, তার মানে এক্স প্লাস 4 এর মান হচ্ছে 16। তারপরে একটা 12 একটা 16, এই দুটো যোগ করে হবে 28 দ্বিগুণী 56 হবে অ্যান্সার। মানে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলে কি হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে 12। তার মানে এটা 16 এটা 12, 16 আর 12 হচ্ছে 28, 28 দ্বিগুণ হচ্ছে 56 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। তার মানে আমাদের আমাদের সবকিছু মিলায় এখানে তার চেয়ে এটা অনেক বেশি সহজ, যে একটা একটা হচ্ছে যেহেতু 4 মিটার বেশি, এই ক্ষেত্রফলটাকে এমন দুই ভাবে ভাগ করব যাতে যাতে কি হয়, যাতে একটার চেয়ে আরেকটা হুম, একটা একটা 16 আর একটা 12, এই দুটা গুণ করলেই 192 আসছে। 16 আর 12 যোগ করলে
আস্তে আস্তে 28, 28 দেখুন হচ্ছে 56। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনে ফাস্ট হবে আপনাদের মানে চান্স পাওয়ার জন্য ক্যালকুলেশনে অনেক ফাস্ট হতে হবে। এই যে দেখেন শিক্ষক নিবন্ধন আসছে, প্রিলিমিনারি টেস্ট কলেজ পর্যায়ে। দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, বিস্তার মানে প্রস্থের হচ্ছে 3 গুণ। দৈর্ঘ্য 48 হলে, ভাইয়া দৈর্ঘ্য যদি 48 হয় তাহলে বিস্তার কি 3 ভাগের 1 ভাগ। তাহলে 48-এর 3 ভাগের 1 ভাগ কত? 48-কে 3 দিয়ে ভাগ করলে আসে 16। তার মানে অবশ্যই আমাদের প্রস্থ হচ্ছে 16। তাহলে ক্ষেত্রটি পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্য যদি 48 হয়, প্রস্থ যদি 16 হয়, তাহলে 48 আর 16 যোগ করে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটা আস্তে 14, 64, 64 এর দ্বিগুণ হচ্ছে 128, 128 হবে অ্যান্সার। বুঝছি কি? সবাই কি বুঝছি? এটা এটা বুঝেছি। দৈর্ঘ্য 48, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে বিস্তারটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। বিস্তার মানে প্রস্থটা 3 ভাগের 1 ভাগ। বুঝে নাই? এই যে দৈর্ঘ্য 48, প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে আমাদের প্রস্থ অবশ্যই কত, বিস্তারটা অবশ্যই কত হবে, 3 ভাগ হবে। 48-এর 3 ভাগ কত? 48-কে 3 দিয়ে ভাগ করলে 16 হয়। ঠিক আছে, তার মানে প্রস্থটা অবশ্যই 16 হবে। তাহলে দৈর্ঘ্য 48, প্রস্থ 16, আমাদের ইয়ে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পরিসীমা, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ, দুইটা দৈর্ঘ্য থাকে, দুইটা প্রস্থ থাকে। তাহলে 2 ইন্টু ওই যে 48 আর 16 যোগ করলে আসবে 48 যোগ 16 যোগ করলে আসবে 64। 2 ইন্টু 64 মানে 128 অ্যান্সার, তাই না? ওকে, ঠিক আছে। ধুমধাম ধুমধাম ধুমধাম। আচ্ছা আচ্ছা, এইগুলো এইটা কিন্তু অনুপাতের অঙ্কের মতো। হ্যাঁ, অনুপাত হইলে আমি সবসময় এক্স ধরতে বলেছিলাম না, মনে আছে? অনুপাত দেওয়া থাকলে আমি এক্স ধরে নিব, এরকম একটা বলেছিলাম। অথবা আপনি এইভাবে করে অনুপাত দেওয়া থাকলে এক্স ধরে নিলে সুবিধা হবে। অনুপাত দেওয়া থাকলে এক্স ধরে নিলে সুবিধা হবে। যেমন এটা হচ্ছে 3x আর এটা হচ্ছে এক্স, 1x মানে তো এক্স। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হচ্ছে 200। তার মানে আমরা বলতে পারি যে 4x সমান হচ্ছে মানে এটা একবারই করি, 2 গুণন 4x সমান হচ্ছে 200। তাহলে x সমান হচ্ছে 200 ভাগ 2 ইন্টু 4, 50। 50-কে 4 দিয়ে ভাগ করলে 25-এর অর্ধেক মানে 12.5। তার মানে 12.5 হচ্ছে আমাদের একটার মান। ঠিক আছে, তো তারপরে আমাদের, আচ্ছা এটা 2 দিয়ে গুণ কেন, এটা কি বুঝছি আমরা? এটা বুঝি নাই। আচ্ছা আবার আবার বুঝাই দিই। ওই যে একজন বলছে 2 দিয়ে গুণ কেন, এই যে দেখেন, মানে খুব মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা, এটা না হলে কিন্তু বুঝবেন না। এই যে দেখেন, এটা এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আবার বিপরীতটাও কি দৈর্ঘ্য না? এটা যদি প্রস্থ হয়, বিপরীতটাও প্রস্থ না? তাহলে কি এখানে কি কি আছে, পরিসীমার মধ্যে কি আছে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না ভাইয়া? এই জিনিসটা না পরিসীমার মধ্যে, পরিসীমা বললে এই এই কয়েকটা জিনিস গুণ আসে না, এই কয়েকটা জিনিস। তাহলে কয়টা দৈর্ঘ্য আছে? 2টা দৈর্ঘ্য। তাহলে 2টা দৈর্ঘ্য প্লাস 2টা প্রস্থ, তার মানে 2 যদি কমন নেই তাহলে কি থাকে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝছি? মানে পরিসীমার মান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝছি কি এটা? এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে যা, সামান্তরিকের ক্ষেত্রেও তাই। ওকে, ঠিক আছে। এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটার ক্যালকুলেশনটা তো বড়, এটা দরকার নাই। এটা এটা আবার নিজেরা প্র্যাকটিস করেন। এটাকে 3x দিবেন, এটাকে x দিবেন, তাহলে 2 ইন্টু এটার ভ্যালু 3x দিবেন, এটার ভ্যালু x দিবেন,
তাহলে এটা হলো 4x, 4x ইন্টু 2 মানে হচ্ছে 8x, 8x ইকুয়াল হচ্ছে 400। এখান থেকে x এর মান বের করবেন, x এর মানও বের করবেন, 3x এর মানও বের করবেন। আর ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে x আর 3x এর মান যদি বের করে ফেলেন, 3x এর মানটা বসাবেন আর x এর মান বসাবেন, গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি? ওকে, ঠিক আছে ভাই। 800 কে 800 কে 8 দিয়ে ভাগ, 25 আসবে আর কি। 12.5 না, এটা আসলে 25 হবে। আচ্ছা, এটা করেই দিই, শেষ করে দিই না, এটা যেহেতু করা শুরু করছিলাম করেই দিই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে x, তাহলে আমাদের 2 ইন্টু 3x প্লাস এক্স, এটা ইকুয়াল হচ্ছে 200। তার মানে 4 দ্বিগুণে 8, মানে 2 গুণন 4x সমান হচ্ছে 200। তাহলে 8x এর মান হচ্ছে 200, তাহলে x এর মান হবে 200 ভাগ হচ্ছে 8। তার মানে আমরা যদি এখানে 4 করি, এখানে 100 করি, 25 আসবে। এটা 12.5 না, 25 আসবে। তাহলে x এর মান যদি 25 হয়, তার মানে এটা হচ্ছে প্রস্থের মান, তার মানে দৈর্ঘ্যের মান হবে 3x। 3x মানে হচ্ছে 25 গুণন 3, 3 25 হচ্ছে 75। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, 75 গুণন হচ্ছে 25, 75 আর 25 গুণ করলে যা হবে সেটাই হবে ক্ষেত্রফল। 5 5 25, 5 7 35 আর 2 হচ্ছে 37, শূন্য, 5 দ্বিগুণে 10, 7 দ্বিগুণে 14 আর 1 হচ্ছে 15, 5 7 8 1। ক্লিয়ার? বুঝছি? ওকে, ক্লিয়ার? বড় বড় অঙ্ক করাচ্ছি, কিছু কিছু বড় বড় অঙ্ক করাচ্ছি, আপনাদের তো বড় বড় অঙ্ক করাইনি, কারণ এটা একেবারে আমি বলছিলাম যে একবারে বেসিক লেভেলের কোর্স, তাই না? একবারে বড় বড় অঙ্ক করাইনি, আজকে কিছু বড় বড় অঙ্ক করাই দিচ্ছি। ঠিক আছে, বড় বড় অঙ্ক করাই দিচ্ছি এই জন্য যে এর ফলে আপনাদের আরেকটু ডেপথে যাবেন। হ্যাঁ, তখন সহজ সহজ অঙ্ক আসলে খালি এইটা থাকবে ওটা থাকবে, ইজিলি পারবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আহ এটা তো পড়লাম। আচ্ছা, আচ্ছা দেখেন তো, ধরেন এটা এটা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে হচ্ছে 20x, পরিসীমাটা এক বাহু, আয়তক্ষেত্রে এক বাহু দেওয়া আছে 4x প্লাস 3, অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি যদি জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। হ্যাঁ, পরিসীমা। তাহলে দেখেন, আমি মনে করলাম যে এক বাহু মানে হচ্ছে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 4x প্লাস 3টা, প্রস্থের মানটা আমাকে বের করতে হবে। তাহলে ইকুয়াল পরিসীমার মান দেওয়া আছে 20x। তাহলে আগে এই 2 দিয়ে আগে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ চলে গেলে যে 4x প্লাস 3 প্লাস প্রস্থ সমান হচ্ছে 20x ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে আসে 10x। তাহলে এখন অতএব প্রস্থ সমান আমি কত পাচ্ছি? তাহলে প্রস্থ সমান পাচ্ছি 10x মাইনাস 4x মাইনাস হচ্ছে 3, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আসে 6x মাইনাস 3, অ্যান্সার হবে 6x মাইনাস 3। তাই না? বুঝছি? বুঝছি সবাই? মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে তো পরিসীমা, তাহলে পরিসীমার মানটা দেওয়া আছে কত? 20x। একটা বাহু মানে ওটা দৈর্ঘ্য হইতে পারে প্রস্থ হইতে পারে, একটা বাহু কত দেওয়া আছে? একটা বাহু কত দেওয়া আছে? 4x প্লাস 3, এটা দেওয়া আছে। তাহলে 4x প্লাস 3 প্লাস প্রস্থ ইন্টু 2 ইকুয়াল করলে 20x আসে। এই 2টা এই পাশে গেলে ভাগ হবে, তাহলে ভাগ হইলে কত হইলো? 10x হইলো। তাহলে 4x প্লাস 3 প্লাস প্রস্থ মানে 10x। তাহলে প্রস্থ সমান কি হবে? 10x মাইনাস 4x মাইনাস 3, কারণ এটা এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে। তার মানে 10x থেকে 4x গেলে 6x মাইনাস হচ্ছে 3। ক্লিয়ার? বুঝছি? বুঝছি, ক্লিয়ার?
আমার একটা কোশ্চেন ছিল, শুভ দাস ক্লাসটা শেষে কোশ্চেনটা করে সমস্যা নেই। আচ্ছা, এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে আসে। কোন ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, হ্যাঁ, তার শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা ওই যে আমি আপনাকে শতকরার মধ্যে শর্টকাটটা দিয়েছিলাম। শতকরার মধ্যে মনে আছে? শতকরার মধ্যে একটা শর্টকাট দিয়েছিলাম যে a প্লাস বি প্লাস এ বি ভাগ 100। হ্যাঁ, আমি বলেছিলাম যে এগুলো সবগুলো অঙ্কই এই এই সূত্র দিয়ে হবে, যে দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পায়, প্রস্থ এত পার্সেন্ট বৃদ্ধি পায়। যদি বর্গের বেলা হয় তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, প্রস্থ 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10 প্লাস 10 হবে। আর দৈর্ঘ্য আর প্রস্থ 10 গুণন 10 ভাগ 100, এটা কাটাকাটি করলে তো এখানে তো 1 আসতেছে। 10 আর 10 হচ্ছে 20, আর 1 যোগ করলে হচ্ছে 21%। এটা মনে আছে সবার? শর্টকাটটা মনে আছে? মানে এই এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই হচ্ছে 100, মানে এটা হবে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য প্রস্থ বাই হচ্ছে 100। ঠিক আছে, 21%। আচ্ছা ঠিক আছে। ইংলিশ অঙ্ক তো পারবো না। আচ্ছা ওকে। আচ্ছা এই অঙ্কটা পারবো আমরা। এই অঙ্কটা দেখেন তো, বুদ্ধি খাটায় পারবো। যে একটা প্রস্থ পরিসীমার অনুপাত দেওয়া আছে 1:5, প্রস্থ আর পরিসীমা, তাহলে 1:5 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত হবে? প্রস্থ এবং পরিসীমার অনুপাত দেওয়া আছে 1:5, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত হবে? তাহলে দেখেন তো, যে একটা একটা কি দেওয়া আছে, প্রস্থ আর পরিসীমার অনুপাত দেওয়া আছে 1:5। তাহলে এই যে প্রস্থটা যে আছে, এই প্রস্থটা আর পরিসীমাটা যে দেওয়া আছে, তাহলে দেখেন প্রস্থ যদি 1 হয়, আপনি চিন্তা করেন, প্রস্থ যদি 1 হয় আর পরিসীমা যদি 5 হয়, তাহলে দৈর্ঘ্য অবভিয়াসলি কত ছিল বলতে পারবেন? দৈর্ঘ্য কত ছিল? বলা যাবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ, সমান তো পরিসীমা, সমান হচ্ছে পরিসীমা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যে আমি যদি দৈর্ঘ্যকে আমি যদি ধরে নেই যে প্রস্থের মানটা আমার দেওয়া আছে 1 আর পরিসীমার মান দেওয়া আছে 5, মানে পরিসীমাকে আমি 5 ধরে নিলাম আর প্রস্থকে 1, কারণ প্রস্থ ইস্টু পরিসীমা দেওয়া আছে 1:5। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস 1, এই দুইটা যদি এইদিকে ভাগ চলে আসে, 5 ভাগ 2 মানে হচ্ছে 2.5 থাকে। তাহলে দৈর্ঘ্যের মান আসে কত? দৈর্ঘ্যের মান আসে 2.5 মাইনাস 1 মানে হচ্ছে 1.5, 1.5। তারপরে দৈর্ঘ্য থাকে 1.5 আর প্রস্থ তো 1 দেওয়াই আছে, প্রস্থ 1। তাহলে আমাদের বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5, অনুপাত হচ্ছে প্রস্থ হচ্ছে 1। তাহলে 1.5 অনুপাত 1, এখানে কোনোটাই পাওয়া যাচ্ছে না। তাহলে অনুপাতটা দশমিকটাকে আমি যদি পূর্ণ ভগ্নাংশে দুই পাশে প্রকাশ করতে চাই, তাহলে 1.5 কে আমি মনে করেন পূর্ণ ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে 2 দিয়ে গুণ করব, এই পাশেও 2 দিয়ে আমি গুণ করলাম। অনুপাতে সমান জিনিস দুই পাশে গুণ করা যায়। তাহলে এই যে 1.5 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3, 1 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, তার মানে 3:2 হবে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ কঠিন, একটু তো কঠিন থাকবেই। কিছু কিছু অঙ্ক, যে সব অঙ্ক তো আর সহজ সহজ করালে তো আর কোর্স করার প্রয়োজন নাই, তাই না? এত খালি আরে খালি মানে একটু শর্টকাটে দুইটা শিখে গেলাম। এই দুইটা শর্টকাটে শেখার জন্য তো আমার ইউটিউব চ্যানেলই যথেষ্ট। বলেন, যথেষ্ট না? হ্যাঁ, মানে দুইটা 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 মানে 2-4টা যদি শর্টকাট শিখতে চান, আমার ইউটিউব চ্যানেল যথেষ্ট না? শর্টকাট যদি শিখে, মানে শর্টকাট তো হাজার হাজার, আমি তো 100টার উপরে শর্টকাট ভিডিও দেওয়া আছে। 100টার উপরে, 100টার উপরে জবের শুধু শর্টকাট ভিডিও দেওয়া আছে, জবের। আর আমার টোটাল ভিডিও সংখ্যা তো, মানে টোটাল জবের ভিডিও সংখ্যা 200-র উপরে, 200 প্লাস ভিডিও। ঠিক আছে,
হ্যাঁ, টোটাল টোটাল মানে ভিডিওর সংখ্যা 200+, তার মধ্যে 100টা ভিডিও গেলে 100+ ভিডিও শুধুমাত্র শর্টকাটের উপরেই দেওয়া আছে। তো এখানে তো আমার আমি চাই যে আপনারা কঠিন জিনিসগুলো একটু একটু করে শিখেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার মাথা খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আরেকবার বুঝাই দিই না? হ্যাঁ, ভেরি গুড, এইভাবে বলবেন যে একটু কঠিন তো আরেকবার একটু বুঝাই দেন। ভেরি গুড, সুন্দর। এই যে প্রস্থ, এই যে দেখেন প্রস্থ অনুপাত পরিসীমা বলেছে, প্রস্থ যদি 1 হয় তাহলে পরিসীমা কত? পরিসীমা কত হবে? 5। পরিসীমা বলছে 5, ঠিক আছে, পরিসীমা বলেছে 5। ওকে, তাহলে খেয়াল করেন যে আমরা আমরা যদি বলি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি হবে ভাইয়া? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পরিসীমা। তাহলে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পরিসীমা। একটা জিনিস দেখেন, প্রস্থের মান আমি বসাবো 1, দৈর্ঘ্যের মান তো আমি জানি না, দৈর্ঘ্যকে রেখেই দিলাম, প্রস্থের মান বসাবো 1 আর পরিসীমার মান বসাবো হচ্ছে 5, বসাই দিলাম, শেষ। এখন আমি কি করব, এই 2 দিয়ে যদি এই পাশে ভাগ করে দেই তাহলে দৈর্ঘ্য প্লাস 1 সমান আমরা কি পাচ্ছি? 5/2 মানে 2.5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্যের মান কত পাচ্ছি? 2.5 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1.5। 2.5 মাইনাস 1 মানে 1.5। তার মানে দৈর্ঘ্যের মান হচ্ছে 1.5 আর প্রস্থের মান কত দেওয়া ছিল? 1। তাহলে আমাকে বলছে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ কত। তাহলে দৈর্ঘ্য অনুপাত হচ্ছে প্রস্থ। আমি যদি বলি তার মানে 1.5 অনুপাত হচ্ছে 1। তাহলে 1.5 অনুপাত 1 তো অপশনে থাকবে না, কারণ 1.5 তো একটা পূর্ণ সংখ্যা না। তাই 1.5 কে আমি 2 দিয়ে গুণ করলাম তাহলে পাবো 3, 1 কেও 2 দিয়ে গুণ করলাম তাহলে পাবো 2, মানে 2টাকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে 3:2 হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝেছি? কথা বুঝেছি? ক্লিয়ার? আবার স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিছে, আল্লাহ জানে যে পরীক্ষা টরীক্ষা গুলা বন্ধ হয়ে যাবে নাকি। এটা আরেক প্রবলেম আপনাদের, এটা নিয়ে আমি টেনশনে আছি যে আপনাদের অনেকেরই চাকরির বয়স চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকেরই সময় চলে যাচ্ছে, এটা একটা টেনশনের বিষয়। টেনশন করেন না, তবে চেষ্টা করেন, আল্লাহ চেষ্টাকারীদের সাথে থাকেন, ঠিক আছে? অবশ্যই কিছু না কিছু অবশ্যই আপনাকে ভালো একটা পথ পাবেন। আচ্ছা দেখেন, একটা বর্গাকার যদি মানে বর্গাকার একটা যে কোনো বর্গের যদি ক্ষেত্রফলের কথা বলা হয়, একটা যে কোনো বর্গের ক্ষেত্রফল, হ্যাঁ বর্গের ক্ষেত্রফলের কথা যদি বলা যায়, সেই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কয়ার। বাহুর উপর স্কয়ার, কারণ দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ তো, তাহলে ওই বাহুটার উপরে স্কয়ার মানে বাহু গুণন বাহু করে দিলেই কিন্তু হুম, বয়স বাড়লে সমস্যা কি? ওই 30-র উপরে গেলে পরীক্ষা দেওয়া যায় না, এটাই তো। ওকে, ঠিক আছে। আহ বয়স বাড়লে সমস্যা কি, এটা কোনো কোশ্চেন হলো শিমুল হোসেন? এটা কি ধরনের কোশ্চেন? বর্গাকার বাহুর ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 484, তার মানে বাহুর উপরে স্কয়ার ইকুয়াল হচ্ছে 484। এখন কার স্কয়ার 484? অ্যান্সার হচ্ছে 22-এর স্কয়ার। হ্যাঁ, তাহলে বাহুর উপরে স্কয়ার যে আছে সমান হচ্ছে, এটা হচ্ছে 22-এর উপরে স্কয়ার। তার মানে বাহুর মানটা, বর্গাকার একটা মানে বর্গটার একটা বাহু হচ্ছে 22, কারণ 22-এর স্কয়ার করলে 484 হয়। আমাকে 484 কার স্কয়ার এটা বের করতে হবে, ঠিক আছে? আমাদেরকে এক থেকে মানে 1-এর বর্গ করলে 1 পাওয়া যায়, 2-এর বর্গ করলে 2 আর 2 গুণ করলে 4 পাওয়া যায়, 3-এর বর্গ করলে 3 আর 3 গুণ করলে 9 পাওয়া যায়, 4-এর বর্গ করলে 4 আর 4 গুণ করলে 16 পাওয়া যায়, 5-এর বর্গ করলে 5 আর 5 গুণ করলে 25 পাওয়া যায়। এরকম করে 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 আপনাদেরকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। 30-এর স্কয়ার করলে 900 পাওয়া যায়। হ্যাঁ, এগুলা সব মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ করবেন, আজকে করবেন, ঠিক আছে? নিজে নিজে বের করে করবেন যে হ্যাঁ
আমার মনে করেন 6 এর বর্গ করলে 6 6 36 পাওয়া যায়, 7 এর বর্গ করলে 7 7 49 পাওয়া যায়, 8 এর বর্গ করলে 8 8 64 পাওয়া যায়, 9 এর বর্গ করলে 81 পাওয়া যায়, 10 এর বর্গ 100, 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, 15 এর বর্গ 225, এইভাবে করে 16 এর বর্গ 256, 17 এর বর্গ 289, 18 এর বর্গ 324, 19 এর বর্গ 361, 20 এর বর্গ 400, এইভাবে করে মুখস্থ মুখস্থ মুখস্থ, 21 এর বর্গ 441, হ্যাঁ 22 এর বর্গ 484, এইভাবে করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন পরিসীমা। পরিসীমার কথা যদি আমি বলি, তাহলে আমরা তো ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22। তাহলে পরিসীমা মানে কি? একটা বর্গের 4টা বাহু তো আছে, 4টা বাহুই যদি 22 হয় তাহলে 22 22 22 22, 4টা বাহু যদি 22 যোগ করে দিই তাহলে 22 যোগ 22 যোগ 22 যোগ 22 88 হবে। ঠিক আছে, 88 হবে, 4টা বাহু যোগ করে দিলাম 88। ক্লিয়ার? বুঝছি। ক্লিয়ার না? ওকে। আচ্ছা আচ্ছা, এখন এই এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা খেয়াল করেন। আচ্ছা, একটা বর্গের এই ইম্পর্টেন্ট জিনিসটা খেয়াল করবেন, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা মুখস্থ রাখবেন। একটা বর্গের যদি কর্ণের দৈর্ঘ্য এ থাকে, একটা বর্গের যদি কর্ণের দৈর্ঘ্য এ দেওয়া থাকে, তাহলে সেই বর্গটার ক্ষেত্রফল কত? মুখস্থ মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তো এই বর্গটার একটা বর্গের ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল যদি এ দেওয়া থাকে, তাহলে ওই বর্গটার মানে সরি কর্ণের দৈর্ঘ্য যদি এ দেওয়া থাকে, তাহলে সেইটার ক্ষেত্রফল কত হবে? এটা এটা একবারে মুখস্থ করে ফেলবো। জানেন আপনারা কত হবে? জানেন কেউ? হুম, এটা মুখস্থ করবেন হচ্ছে a²/2। এটার অ্যান্সার হবে a²/2। মানে এটা কেমনে আসে আমি বলি, কথাটা বুঝেন। এটাই এইভাবে করে আসে। ধরেন ধরেন আপনার এটা দেওয়া আছে, ভালো করে বুঝেন এই জিনিসটাই। এটা একটা বর্গ, এটা একটা বর্গ দেওয়া আছে, এটা যে বর্গ দেওয়া আছে, ধরেন এটার মান এ দেওয়া আছে, ধরেন এটার মানও এক্স, এটার মানও এক্স, এটার মানও এক্স, এটার মানও এক্স, যেহেতু বর্গ সবগুলো এক্স করে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি বের করব এক্স এর মানগুলো, আগে আমি বের করি। আর আমরা জানি যে একটা বর্গের ক্ষেত্রফল হবে বাহুর উপর স্কয়ার, মানে এক্স এর উপর স্কয়ার, এটাই হবে বাহুর উপর ক্ষেত্রফল। ওকে, তাহলে আমি এক্স এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে x² + x² সমান হবে a², কারণ এই দুই বাহুর উপর স্কয়ারের যোগফল করলে এটা বাহুর উপর স্কয়ার হবে। তার মানে আসবে, এলে আমি শর্টকাটটা দেখাই দিব, শর্টকাটটা এখনই দেখাই দিব, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। তাহলে x² ইকুয়াল হবে হচ্ছে a²/হচ্ছে 2x²। এই যে দেখেন ক্ষেত্রফলের মান কি চাইছি, ক্ষেত্রফলের মানই কিন্তু x², তাহলে x² ইকুয়াল আসতেছে a²/2। এটা কই থেকে পাইলাম? x² + x² ইকুয়াল a², কই থেকে পাইছি? পিথাগোরাস থেকে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার সমান এটার উপর স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার স্কয়ার যোগ করলে কি 2x² সমান আসতেছে a², তাহলে x² সমান কি আসতেছে a²/2। তার মানে ক্ষেত্রফল তো এটার x², কারণ বাহুর দৈর্ঘ্য যেহেতু x, বাহুর উপর স্কয়ার, তাহলে x² সমান a²/2। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে a²/2, কিন্তু এটা মুখস্থ রাখবো। হ্যাঁ, আমি আমি একটা জিনিস বলতেছি, এটা হচ্ছে আমরা মুখস্থ রাখবো, a²/2টা মুখস্থ রাখবো। কর্ণের দৈর্ঘ্য আমি একটু জানতে চাই, কর্ণের দৈর্ঘ্য মুখস্থ থাকবে এখন? বলেন, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে আপনার অনেক শর্টকাট হয়ে যাবে। কর্ণের দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে ক্ষেত্রফল কত? 25, 5 এর স্কয়ার হচ্ছে 25/2, তার মানে 25/2 মানে 12.5। এই কথা কি বোঝা গেছে? মুখস্থ থাকবে, পারবো? কর্ণের দৈর্ঘ্য 5, তাহলে ক্ষেত্রফল কত?
5 এর উপর স্কোয়ার মানে 25, 25/2 মুখস্থ থাকবে না? সবার মুখস্থ থাকবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। হ্যাঁ, মানে বাহুর উপর স্কোয়ার মানে কর্ণের উপর স্কোয়ার বাই 2, কর্ণের উপর স্কোয়ার বাই 2। এটাই আপনারা এইটা যে পারবেন, হ্যাঁ, তারা দেখবেন যে কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কৌণিক দৈর্ঘ্য মানে হচ্ছে কর্ণ, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √10, ক্ষেত্রফল কত? তাহলে √10 এর উপর স্কোয়ার বাই 2। √10 এর উপর স্কোয়ার করলে কি হয়? রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 10/2 মানে 5 হবে অ্যান্সার। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝছি? কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝেছি? মজা পাইছেন? ওকে, ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা, এইটার কথাও যদি আমি বলি, হ্যাঁ, এটার কথাও যদি বলি যে এরকম একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 8 হলে কর্ণের উপরে অঙ্কিত বাহু, এগুলো কোথায় গেল? আরো যে দেখলাম বর্গাকার না, √10 হলে কর্ণের দৈর্ঘ্য 10 হলে, আচ্ছা, এটা বলেন দেখি, একটা কর্ণের দৈর্ঘ্য যদি 10 হয়, একদিকের বাহু চাইছে, কর্ণের দৈর্ঘ্য 10 হলে ক্ষেত্রফল কত হবে বলেন তো? ক্ষেত্রফল কত হবে? 10 এর উপর স্কোয়ার বাই 2, 10 এর উপর স্কোয়ার মানে কত? 100/2 মানে কত হবে? 50। কিন্তু আমার চাইছে একদিকের বাহু। দেখেন, একদিকের বাহু, এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল চাই নাই, এবার ক্ষেত্রফল চাই নাই। এবার এবার আমি কি করব? এবার এবার আমি কি করব? এবার আমি করব হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা কি জানি যে ক্ষেত্রফল মানে বাহুর উপর স্কোয়ার মানে তার মানে 50, তার মানে বাহুর দৈর্ঘ্য কি হবে? 50-এর √ওভার। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এমন কোন জিনিসের স্কোয়ার করলে 50-এর কাছাকাছি আসে? আমরা জানি 7-এর বর্গ করলে 49 আসে, 8-এর বর্গ করলে 64, 9-এর বর্গ করলে 81, 6-এর বর্গ করলে 36। এখানে অ্যান্সার কি হবে? 7.07। কথা কি বুঝি নাই? কারণ 7-এর স্কোয়ার করলে যেহেতু 49 আসে, অবশ্যই 7.07-এর স্কোয়ার করলে 50 আসবে। কারণ 6-এর স্কোয়ার করলে তো 36, 9-এর স্কোয়ার করলে তো 81, 8-এর স্কোয়ার করলে তো 64, তার মানে অবভিয়াসলি 7.07 হবে। কথা কি বুঝা গেছে? বুঝা গেছে কি? মানে এই 50টা কার উপরে স্কোয়ার? তার মানে অবভিয়াসলি 7 পয়েন্ট সামথিং এর উপরে স্কোয়ার। ওকে, আচ্ছা, একটি বর্গের পরিসীমা তার কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? একটা বর্গ যদি থাকে, এই বর্গটার যদি পরিসীমার কথা বলি, এই বর্গটার পরিসীমা কি 4a না? মানে এ এ এ এ, 4টা বাহু যোগ করলে তো পরিসীমা হবে। এর কর্ণের দৈর্ঘ্যের, এর কর্ণের দৈর্ঘ্য মানে কি হবে? এর কর্ণের দৈর্ঘ্য এ এ এ এ যদি থাকে, এদের কর্ণ হচ্ছে কি বলেন তো? এদের কর্ণ হচ্ছে √2a। একটা বর্গের কর্ণ হচ্ছে √2a, মাথায় রাখতে হবে। একটা বর্গের কর্ণ হচ্ছে √2a। হ্যাঁ, একটা বর্গের কর্ণ হচ্ছে √2a। কেন √2a? দেখেন, এই যে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এই যে দেখেন, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে কর্ণের উপরে স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না? কারণ পিথাগোরাস অনুসারে এটা স্কোয়ার যোগ করলে কর্ণের উপরে স্কোয়ার হবে। তাহলে তাহলে আস্তে আস্তে 2a স্কোয়ার মানে হচ্ছে কর্ণ স্কোয়ার। তাহলে এখানে কর্ণ সমান কি দাঁড়াচ্ছে? তার মানে √ওভার এইটা, তাহলে √2 আর এ স্কোয়ারে রুট করলে এ আসে। কর্ণের মান আসতেছে √2a। তাহলে কর্ণের মান সবসময় হচ্ছে √2a, আমরা মাথায় রাখবো। তাহলে 4a ভাগ হচ্ছে √2a, তাহলে ভাগ করলে কিরকম আসবে? 4a ভাগ √2a, এটা কেটে দিলাম, তাহলে 4/√2। তাহলে 4/√2 তো অ্যান্সারে নাই, তাহলে একটা কাজ করি, √2 দিয়ে উপরে নিচে গুণ করি। তাহলে √2 দিয়ে গুণ করলে কি আসতেছে? √2 আর √2 গুণ করলে আসবে 2, তার মানে এটা কাটাকাটি করলে আসবে 2√2, অ্যান্সার হবে 2√2। এটা অনেকে মুখস্থ রাখে, মুখস্থ রাখতে পারেন। একটা পরিসীমা তার কর্ণের দৈর্ঘ্যের হচ্ছে √2 গুণ, মুখস্থ রাখতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, এটা কি পারবো? এটা কারা কারা পারি? 36তম বিসিএস এ আসছে, এটা কারা কারা পারি দেখি। পারবো এটা? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো, এটা কারা কারা পারি? দুমদাম দুমদাম অ্যান্সার দেন দেখি 36তম বিসিএস এর কোশ্চেনটা, দুমদাম অ্যান্সার দেন দেন। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। কি বলছি আমরা? কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? স্কোয়ার করে 2 দিয়ে ভাগ। 4 এর স্কোয়ার করলে 16, √2 এর স্কোয়ার করলে 2, বাই হচ্ছে 2, কাটাকাটি করলে 16 আসে, তাই না ভাইয়া? ভেরি গুড, অসাধারণ অসাধারণ, আমি খুবই খুশি হয়েছি। পারছেন, এটাতে আমি খুশি। হ্যাঁ এটাতে আমি খুব খুশি। সবাই দেখতেছি অ্যান্সার আসছে 16 16 16 16, ভেরি গুড, সুন্দর। মানে কর্ণের দৈর্ঘ্যের উপরে স্কোয়ার যাবে, কর্ণের উপরে স্কোয়ার, বাই হচ্ছে 2, কর্ণ মানে কি 4√2, তার উপরে স্কোয়ার, বাই হচ্ছে 2। 4 এর উপর স্কোয়ার করলে 16, √2 এর উপর স্কোয়ার করলে 2, নিচে তো 2 ছিল, 2 2 কাটা 16 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি, সহজ লাগছে, ভেরি গুড, সুন্দর। ওকে, অস্থির অস্থির। আচ্ছা, এইটার সাথে সাথে যেটা পরীক্ষায় মানে আসার মতো আরেকটা জিনিস আছে, সেটাও একটু লিখে রাখবেন। সেটা হচ্ছে যে কোনো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সম্পর্কে যদি আপনার কেউ জানতে চায়, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, এটা মনে রাখবেন, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে? ওকে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখেন এরকম টাইপের কোশ্চেন যদি আসে তাহলে পারবেন কিনা। দেখেন এটা বলছে যে একটি রম্বসের কর্ণ D1 এবং D2 হলে, কর্ণগুলা যদি D1 D2 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, কত বর্গ একক হবে? হবে হচ্ছে হাফ ইন্টু D1 D2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বুঝছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল। খুব ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আচ্ছা, যেমন এখানে বলেছে যে একটি রম্বসের কর্ণদ্বয় 40 এবং হচ্ছে 60, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু 40 গুণন 60, তাহলে কাটাকাটি করলে 20 আসতেছে, 6 দুগুণে 12, 200, তার মানে 1200 হবে অ্যান্সার। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্লিয়ার? বুঝছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা 33তম বিসিএস এর তুলনামূলক একটু কঠিন প্রশ্ন, দেখি তো পারি কিনা, ট্রাই করি তো। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 2টা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে যে একটা রম্বসের কর্ণদ্বয়, তাহলে এই রম্বসের যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 8 9 72, আচ্ছা এটা 4 4 9 হচ্ছে 36। আচ্ছা বলছে যে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে এই ক্ষেত্রফলটাই একটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে তার তার পরিসীমা কত হবে? তাহলে দেখেন এইটা যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে বলেন? আমরা তো জানি যে বাহুর স্কোয়ার মানে হচ্ছে এটা, কারণ বাহুর স্কোয়ার তো ক্ষেত্রফল। তাহলে বাহুটা কত হবে? 6 এর উপর স্কোয়ার মানে তো 36, তার মানে বাহুটা হবে 6। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে পরিসীমা কত হবে? তাহলে একটা একটা বর্গের কি 4টা বাহুই তো সমান, 6 6 6 6, তাহলে 4 6 24 হবে অ্যান্সার। কঠিন, কঠিন কিন্তু মানে আপনারা পারবেন না, দেখেন তো ট্রাই করে, পারা যাবে না? যে এই যে রম্বস, রম্বসের একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে 36 বের হয়েছে, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
তাহলে এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যেটা বর্গক্ষেত্র, সেটারও ক্ষেত্রফল 36। 36টা তাহলে ওই বর্গটার ক্ষেত্রফল, তাহলে ওই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 6 এর উপরে স্কয়ার মানে 6। তাহলে ওইটার পরিসীমা কত হবে? 6 যোগ 6 যোগ 6 যোগ 6, 4 6 24। ঠিক আছে, বুঝছি? ওকে, তো মোটামুটি বলা যায় যে একটা কঠিন সহজ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই গ্রুপে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমি এমনও হইতে পারে যে কোনো একটা দিন অন্য কোনো টাইমেও ক্লাস নিয়ে নিতে পারি। হ্যাঁ, একটা ক্লাস নিব হয়তো বা আরো এই ইয়ার উপরে। পাওয়ার পয়েন্টে লিখার জন্য কোন ডিভাইস ইউজ করেন? এটার নাম হচ্ছে হুইয়ন। হুইয়ন নামে একটা এটার নাম, এটাকে বলে হচ্ছে এটা ওয়াকম টাইপের জিনিস আর কি, ওয়াকম টাইপের জিনিস। ঠিক আছে, আকাশ চৌধুরী। তাহলে জ্যামিতির উপরে আরো একটা ক্লাস লাগবে আমাদের, তাই না? জ্যামিতির উপরে আমাদের আরো একটা ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের এখন থেকে আমি একটা কাজ বলি। আহ একটা কাজ বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন আপনাদের টার্গেট থাকবে যে আমার যে ভিডিওগুলো আছে ইয়েতে, এই যে এখানে যে আমি পোস্ট করেছি 38টা ভিডিও আছে, এই 38টা ভিডিও প্রতিদিন মিনিমাম 5টা করে দেখা। প্রতিদিন 5টা করে ক্লাস রিভিউ করা, 5টা করে পারতে হবে। তাহলে 7 দিনে 35টা হবে, 8 দিনে মোটামুটি করে শেষ হবে। যদি কেউ এর 5টার জায়গায় 2টা করতে পারেন তাহলে 16 দিনে যায় শেষ হবে। আবার মিনিমাম হইলেও 3টা, ক্লাস প্রতিদিন রিভিউ করবেন। এটা আপনার কাজ হচ্ছে রিভিউ করা বারবার করে। হ্যাঁ স্যার, 25-এর দ্বিগুণানুপাত বলে কোনো কথা নাই, অনুপাত একটা থাকতে হবে, সেটার দ্বিগুণানুপাত আছে। আচ্ছা, মানে স্কয়ার করলে দ্বিগুণ অনুপাত হয়, স্কয়ার করলে দ্বিগুণ অনুপাত হয়। আচ্ছা যাই হোক, এই রিভিউটা আপনারে করতে হবে, এই রিভিউটা করতে হবে। এই রিভিউ গুলা যদি আপনি শেষ করতে পারেন প্রতিদিন 3টা করে, তাহলে আপনি ম্যাথে ভালো হইতে পারবেন। আর রিভিউ না করে খালি যদি চিন্তা করেন যে না আমি তো পারি না ম্যাথ, আমি যে কি করব, আমি তো খেয়ে হারাই ফেলছি, আমি তো এই করি না ওই করি না, ভাই এত কিছু না। আমি জব করি, সব পাই না, কিন্তু চাকরিটা আমার খুব প্রয়োজন না। আমি জব করি, সময় পাই না, কি করব? আপনি জব করেন, তারপরও আপনি যেই সময়টা পান সেই সময়ে আপনি 3টা করে রিভিউ করে ফেলতে পারবেন। 3টা না পারলেও 2টা করেন, ট্রাই করেন। জীবনে ট্রাই এর উপরে কিছু নাই, আল্লাহ তাআলা অনেক সময় দিচ্ছে। আমি বলি আমার আমার আজকে আমার আজকেরই জাস্ট আজকেরই আমি বলি, হ্যাঁ আজকের দিনের আমি রুটিন বলি। ওই ধরেন আজকে এই 6টা থেকে 7টার দিকে, মানে মানে আমি ওই ফজরের আজানের পর পরে উঠছি, তারপর থেকে এই যে চলতেছে, দেখা গেছে যে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো, আজকে কিন্তু শুক্রবার যেহেতু, আবার বিভিন্ন জায়গায় আবার বলতেছে যে লকডাউন টকডাউন দিয়ে দিতে পারে, সেজন্য সারাদিন এটা প্রত্যেক দিনকার আমার একটা কাজ থাকে। এটা কি 6টা থেকে শুরু করে কন্টিনিউয়াস কাজের মধ্যে আছি। হ্যাঁ, ফজরের মানে জোহরের নামাজের সময় একটু ব্রেক, আবার চলতেছে। আবার যদি আমি ক্লাসের কথা বলি, 5টার দিক থেকে আবার ছোটদের আমি ক্লাস নেই। এই যে ক্লাসগুলো আমি শুরু করি সন্ধ্যা থেকে, এই যে আমার অফিসিয়াল কাজ টাজগুলো থাকে এর আগে পর্যন্ত। না, আমি মেকানিক্যালের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, এই 5টা থেকে এই যে 11টা 12টা পর্যন্ত আপনাদের ক্লাস নিচ্ছি। তাহলে আপনারা বুঝেন যে আমি যদি আপনাদের চেয়ে কি বয়সে বড় না? আমি কি আপনাদের চেয়ে বয়সে বড় না? তাহলে আমি যদি বয়সে বড় হয়ে থাকি, আমি যদি আপনাদেরকে যদি করতে পারি, তাহলে আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এই বয়সে আরো বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম আপনারা অনেক কম করেন। সারাদিনে কত ঘন্টা পড়েন? সারাদিন আমার মতোই পরিশ্রম করেন, 18 ঘন্টা করে, 16 থেকে 17 ঘন্টা পরিশ্রম করেন আগে, তারপরে দেখেন না চাকরি পাচ্ছেন কিনা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন, আমি বলি নাই যে প্রেক্ষাপট সবারই ক্ষেত্রে একই, মানে জীবন তো সবার একই নয়। এমন অনেকেই আছেন যে
ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে হয়। অনেকেই আছেন যে মেয়েরা আছেন যাদেরকে সংসারের কাজ করতে হয়, তারপরেও ইয়ে করতে হয়। প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু সেইটাকে সাইডে রেখেও আপনারা সর্বোচ্চ ট্রাই করেন। ঠিক আছে, সর্বোচ্চ ট্রাই করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সাথে থাকবে। আর ত্রিকোণমিতির কিছু আমি পোস্ট করে দিব ত্রিকোণমিতি সম্পর্কে, সমস্যা নেই, টেনশন করেন না। ঠিক আছে, বিসিএস, ওকে, বিসিএস এর অ্যাড হওয়ার জন্য আচ্ছা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আচ্ছা, আমি তো আরো ক্লাস নিচ্ছি, আজকে তো আর শেষ ক্লাস না। জ্যামিতির উপরে আরো একটা ক্লাস নিব, জ্যামিতির উপরে, ঠিক আছে, জ্যামিতির উপরে আজকে লাস্ট ক্লাস নিতে চাইছিলাম। জ্যামিতির বৃত্তের উপরে ক্লাস নেব এরপরে। হ্যাঁ, বৃত্তের উপরে ক্লাস হবে। আর তারপরে তারপরে রিভিউ ক্লাস হবে, মানে আমাদের সলভ ক্লাস হবে কিছু। সলভ ক্লাসের মধ্যে কি 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 টপিকের উপর পড়ানো হবে আমি এগুলো বলে দেই। সলভ ক্লাসের উপরে আপনাদের কোশ্চেনের অ্যান্সারের উপর পড়ানো হবে। পিতা পুত্রের কোশ্চেনের পিতা পুত্র টাইপের ম্যাথ গুলা দেখানো হবে, পিতা পুত্র। হ্যাঁ, তারপরে আপনাদের নিজস্ব, আমি কিছু কিছু সময় আপনারা নল চৌবাচ্চা নিয়ে কিছু কিছু কোশ্চেন করেছিলেন, সেগুলো নিয়ে কিছু কথা বলবো যদি কোনো কিছু অ্যাড হয়। হ্যাঁ, যদি আপনাদের আরো কিছু কোশ্চেন আছে সেগুলো, এই সলভ ক্লাস আমরা আরো মনে করেন যে একটা বা দুটা নিব সলভ ক্লাস। তো মোটামুটি 40-41টা ক্লাস আপনাদের এই ইয়ারটাতে থাকবেই মিনিমাম, যদি আমি বলি। ঠিক আছে, সাজেশন পাবেন এই মাসেই পেয়ে যাবেন, সাজেশন এই মাসেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। সাজেশন পাবেন, পরীক্ষাও দেওয়া শুরু হবে এই মাস থেকে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।